তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার ভিক্টোরিয়ান পিরিয়ডটা একটু ইন্টারভিউয়ের জন্য করিয়ে দিন। তো আজকে আমরা কিন্তু চলে এসেছি ভিক্টোরিয়ান পিরিয়ডটা নিয়ে আমরা এটা আলোচনা করবো। তোমাদের দেখো ভিক্টোরিয়ান পিরিয়ডটা কিন্তু একটা বড় একটা জায়গা জুড়ে, মানে একটা সমুদ্র মনে করো। তো তার মধ্যে থেকে তোমাকে সবটা পড়তে হবে না, ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে আলোচনা করবো। তো ইন্টারভিউয়ের জন্য কোন জায়গাগুলো তোমার পড়া দরকার, কোথার থেকে কেমন ধরনের প্রশ্ন ধরতে পারে, কোন টার্মসগুলো করা দরকার, সেগুলো নিয়ে মেনলি আমরা আজকে আলোচনা করবো আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। ক্লিয়ার? এর আগেও কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করেছি তোমাদের ইন্টারভিউয়ের জন্য, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করেছি, চাইলে সেগুলো দেখে নিতে পারো। যেমন আমরা কিন্তু এর আগেও রোম্যান্টিক পিরিয়ড সম্পর্কে আলোচনা করেছি, সেখান থেকেও তোমরা ওটা করে গেলে তোমাদের রোম্যান্টিক পিরিয়ড হয়ে যাবে। তেমনই আমরা আজকে ভিক্টোরিয়ান পিরিয়ড করব। তাছাড়া তোমাদের বিএড রিলেটেড কোশ্চেন, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে কেমন ধরনের প্রশ্ন হয় সেসব আমরা আলোচনা করেছি, তো তোমরা প্লে লিস্টটা চেক করলে পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা আজকে শুরু করি আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। যে জায়গাটা আমাদের পড়তে হবে এখান থেকে, যে জায়গাগুলো একেবারে না করলে নয় ইন্টারভিউয়ের জন্য, সেই জায়গাগুলো আমরা আজকে মেনলি আলোচনা করব। ঠিক আছে, চলো তো শুরু করছি আমরা আমাদের আজকের সেশন ভিক্টোরিয়ান পিরিয়ড। দেখো এখানে আমি একটা তোমাদের কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে পড়াবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে। আমরা প্রথমে ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইম পিরিয়ডটা দেখব, তারপরে এর অবশ্যই ক্যারেক্টারিস্টিকগুলো দেখব, অবশ্যই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা, খুবই ইম্পর্টেন্ট যে কোনো পিরিয়ডের জন্য, এবং এখান থেকে তোমাকে প্রশ্ন ধরার সম্ভাবনা কিন্তু বেশি। ঠিক আছে, তারপরে দেখো সাম বেসিক কোয়েশ্চেন্স অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের বেসিক কিছু কোশ্চেন আমাদের জানতে হবে, সেগুলো আলোচনা করব। এবং তারপরে আমরা কি ইম্পর্টেন্ট রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এই জায়গাটাও আলোচনা করবো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদের ইন্টারভিউয়ের জন্য। আমি কিন্তু বারবার বলছি ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে আলোচনা করবো, কারণ ভিক্টোরিয়ান পিরিয়ড বড় একটা বিষয়, সেসব আমরা আলোচনা করবো না, কিন্তু ইন্টারভিউয়ের জন্য যতটুকু করা প্রয়োজন আমরা সেইগুলো আলোচনা করব। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ফেমাস রাইটার্স অফ দিস পিরিয়ড। এই পিরিয়ডের ইম্পর্টেন্ট যারা রাইটার্স আছে, ফেমাস রাইটার যারা আছে, তাদের উপর থেকে কেমন ধরনের প্রশ্ন ধরতে পারে বা আমরা হতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করব। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড কোয়েশ্চেন্স। এখানে কিছু ভিক্টোরিয়ান পিরিয়ডের উপরে বেস করে কিছু ইম্পর্টেন্ট টার্মস বেসড কোয়েশ্চেন আমরা করব, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট টার্মস থেকে হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে অবশ্যই ওমেন রাইটার্স অফ দ্য পিরিয়ড। এই পিরিয়ডের ওমেন রাইটার যারা ছিল তারা, তাদের সম্পর্কে আমরা আলোচনা করব, এবং আদার্স আরও কিছু কোশ্চেন আমরা আলোচনা করব আজকের আমাদের এই ভিডিও ক্লাসে। ঠিক আছে, তো এবার আমরা যেভাবে তোমাদের বলা হয়েছে, এটা মনে করে একটা সূচিপত্র ধরে নিতে পারো, ইন্ডেক্স ধরে নিতে পারো। এইভাবে আমরা এবার পরবর্তী জিনিসগুলো আলোচনা করব। তো আমরা প্রথমে যেমনটা এখানে বললাম, আমরা টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করব। চলো টাইম পিরিয়ড দেখে নিই, তারপরে ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো। আচ্ছা, তার আগে বলে নিই, যাওয়ার আগে একটুখানি একটা তোমাদের সঙ্গে অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ গাইড ইবুক। তোমার কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের জন্য প্রচুর, মানে তোমাকে অনেকটাই এগিয়ে রাখবে। তোমাদের যাদের দরকার তোমরা নিতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে দেওয়া আছে, বা তোমরা এখানেও পেয়ে যাবে, এখানে মেসেজ করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে। এর প্রাইস কিন্তু 199, তোমরা চাইলে নিতে পারো তোমাদের ইন্টারভিউয়ের জন্য। সব দিক থেকে মানে সমস্ত রকম টপিক এখানে কভার করা আছে। আমরা এর কিছু রিভিউ টেলিগ্রামে দিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারো। আর টেলিগ্রামের লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চাইলে টেলিগ্রামে গিয়ে দেখে নিতে পারো, বা এর উপরে দেখবে একটা আলাদা ভিডিও করা আছে অলরেডি, তোমরা চ্যানেলে ভিডিওর জায়গাটা চেক করলে পেয়ে যাবে। এই ইবুকটার উপরে আলাদা একটা ভিডিও করা আছে, এর মধ্যে কী কী বিষয় আছে সবগুলো দেখতে পারবে। কমপ্লিট একটা তোমার গাইড বুক তোমার ইন্টারভিউর জন্য। আমি আগেও বলেছি, যেমনটা আবারও বলছি, এখান থেকে তোমার 80 থেকে 90% কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ইন্টারভিউ গাইড থেকে। ঠিক আছে, তো তোমরা ইংলিশ সাবজেক্টের জন্য অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে। তো তোমাদের যাদের ইংলিশ সাবজেক্ট, তোমাদের আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে, তারা চাইলে এটা নিতে পারো, তোমার ইন্টারভিউর জন্য অনেকটা হেল্পফুল হয়ে যাবে। ঠিক আছে, প্রচুর জন নিয়েছে, আমরা তার রিভিউ বা কিছু আমরা ফিডব্যাকও শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রামে। চলো এবারে আমরা যেটা প্রথমে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইম পিরিয়ডটা দেখবো। দেখো এখানে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের যদি টাইম পিরিয়ডটা দেখি, এই টাইম পিরিয়ডটা তোমাদের মোটামুটি এইরকম হবে। দু একটা জায়গায় একটুখানি মানে এই সাল এদিক ওদিক হতে পারে, বাট বেসিক্যালি এই টাইম পিরিয়ডটাই হয়ে থাকে। তোমাদের এটা বললেও কোনো রকম অসুবিধা নেই যদি ভিক্টোরিয়ান পিরিয়ডের অ্যাকচুয়ালি টাইম পিরিয়ডটা তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে। ঠিক আছে, দেখো এর আগে আমরা পেয়েছি রোম্যান্টিক পিরিয়ড। ঠিক আছে, ভিক্টোরিয়ান পিরিয়ডের আগে আমরা রোমান্টিক পিরিয়ড পাই, এবং সেখানে মোটামুটি টাইম পিরিয়ডটা আমরা কত দেখেছিলাম, 1798 থেকে এটা হচ্ছে 1837। এটা হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের
টাইম পিরিয়ড। এবার আমরা তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড আসছে এই যে 87 থেকে 1837 থেকে 1901, এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান এজ যাই বলো, তার টাইম পিরিয়ড এটা। এর মধ্যেই যতগুলো বিষয় আছে সেইগুলো তোমাকে এবার ভালো করে জানতে হবে, পড়তে হবে, বা এই পিরিয়ডের মধ্যে যারা ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ আছে বা ইম্পর্টেন্ট টার্মস আছে সেইগুলো। তো এটা মোটামুটি টাইম পিরিয়ডটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটা জানা দরকার। দেখো তোমাকে একটা প্রশ্ন ধরলো যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যদি দুজন কবি বা দুজন রাইটার বা তাদের কয়েকটা লেখা বই বা তাদের কয়েকটা ইম্পর্টেন্ট নভেল বা তোমার যদি ফিচার সম্পর্কে জিজ্ঞেস করে, সেটা কিন্তু না বলতে পারলে একটা নেগেটিভ ব্যাপার হয়ে থাকে। কিন্তু তোমাকে এখান থেকে একটা অন্য ধরনের কোশ্চেন ধরলো, ঠিক আছে, যেমন একটা কোনো টার্ম বেস কোশ্চেন ধরলো, সেটা তুমি বলতে না পারলেও অতটা কিন্তু এফেক্ট পড়বে না, ব্যাড এফেক্ট পড়বে না, কিন্তু এইগুলো বেসিক জিনিস, এগুলো তোমাকে জানতেই হবে। তাই এই টাইম পিরিয়ড ফিচার্স এগুলো কিন্তু অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করলে অবশ্যই কিন্তু বলতে পারা উচিত, তোমার ইন্টারভিউয়ের মানে ভালো দিকটা বজায় রাখার জন্য। ক্লিয়ার? তো টাইম পিরিয়ডটা এটা দেখে নেবে। এবার আমরা দেখবো ফিচার্স, কিছু ইম্পর্টেন্ট প্রচুর ফিচার্স হয়, আমরা কয়েকটি ইম্পর্টেন্ট ফিচার্স এখানে আলোচনা করবো। দেখো কী বলছে। ফার্স্ট হচ্ছে লিটারেচার রিফ্লেক্টেড মোরাল সিরিয়াসনেস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো এর আগে এই রোম্যান্টিক পিরিয়ডে আমরা দেখেছি, এই রোম্যান্টিক পিরিয়ডে সাধারণত কী হয়েছিল, এই রোম্যান্টিক পিরিয়ডে দেখবে আমরা ফিচার্সগুলো যদি ভালো করে দেখার চেষ্টা করি বা ক্যারেক্টারিস্টিকগুলো যদি দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখব কী কী না, এখানে দেখবে হ্যাঁ ইমোশনের একটা ব্যাপার ছিল, ঠিক আছে, ইমোশন, তারপরে হচ্ছে ইমাজিনেশন, তারপরে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে নেচারকে এখানে সেলিব্রেট করা হতো। কিন্তু তারপরে যখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে আসছি, তখন কিন্তু সেটা আস্তে আস্তে মোরাল সিরিয়াসনেস, একটা সিরিয়াসনেস ব্যাপার কিন্তু চলে আসে, তখন কিন্তু ইমাজিনেশনের আর জায়গাটা থাকছে না। ওকে, তো এখানে কিন্তু সিরিয়াসনেসের ব্যাপারটা চলে আসছে অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং এই আমি বললাম যে আমরা যেমনটা বললাম ইমাজিনেশনের একটা ব্যাপার ছিল এই রোম্যান্টিক পিরিয়ডে, ঠিক আছে, ইমাজিনেশনের একটা ব্যাপার ছিল রোম্যান্টিক পিরিয়ডে। এবং এখানে আমরা যখনই আসলাম তখন কিন্তু সেটা ইমাজিনেশন থেকে সেটা কিসের দিকে যাচ্ছে, রিয়ালিজমের দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, রিয়ালিজমের দিকে যাচ্ছে। তো এখানে সেই যখন রিয়ালিজমের দিকে যাচ্ছে ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে যাচ্ছে, এবং এখানে মোরাল এই জিনিসটা কিন্তু আমরা বারবার পাবো, মোরাল একটা নৈতিক একটা ব্যাপার চলে আসছে এখানে। অ্যান্ড সিরিয়াস সোশ্যাল রেসপন্সিবিলিটির সঙ্গে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু এই পিরিয়ডের লেখার মধ্যে আমরা পাবো, দেখতে পাবো। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট হচ্ছে দ্য নোভেল বিকাম দ্য চিফ ফর্ম। এখানে নোভেলটা মেন ডমিনেন্ট ফর্ম হয়ে ওঠে, এই যে নোভেল। কিন্তু আমরা যদি এর আগের পিরিয়ড, এই রোম্যান্টিক পিরিয়ডের কথা বলি, এখানে আমরা দেখব কি এখানে ডমিনেন্ট ফর্ম ছিল কি পোয়েট্রি, তাই তো, এখানে ডমিনেন্ট ফর্ম ছিল হচ্ছে পোয়েট্রি। বাট এখানে যখনই সেটা ভিক্টোরিয়ান পিরিয়ডে চলে আসছে, এখানে নোবেল চলে আসলো, এবং এখানে আমরা বিখ্যাত কয়েকজন নোবেলিস্টের নাম পাবো, যেমন ডিকেন্সের নাম পাবো, ঠিক আছে, আরও আছে, তো আমরা সেগুলো আলোচনা করব। আমি জাস্ট এখন আর বললাম না, তাদের লেখা ইম্পর্টেন্ট মানে লেখা সম্পর্কেও আমরা আলোচনা করব। তো এখানে হয়ে গেল কি নোভেল বিকাম দ্য চিফ ফর্ম পোর্ট্রেইং রিয়ালিস্টিক সোশ্যাল ইস্যুস। এবং তাদের মধ্যে কিন্তু সেই নোভেলের বৈশিষ্ট্যগুলি কী ছিল, তারা কী পোর্ট্রে করতো, সেগুলো পোর্ট্রে করতো রিয়ালিস্টিক সোশ্যাল ইস্যু, সামাজিক যেসব সমস্যাগুলো সে তার বাস্তব চিত্র তার মধ্যে তাদের নভেলের মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরতো। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ডিকেন্স, ঠিক আছে। এখানেও পোয়েট্রি লেখা হয়েছে, কিন্তু এখানে ডমিনেন্ট ফর্ম ছিল বা এখানে চিফ ফর্ম ছিল হচ্ছে নোভেল, যেমনটা রোমান্টিক পিরিয়ডে ছিল পোয়েট্রি। এবং এখানে আমরা নাম করা সব পোয়েটদেরও নাম পাবো, অবশ্যই তোমরা জানো সেগুলো, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে কলরিজ, ঠিক আছে, আমরা এটা আলোচনা করেছি আগে। জন কিটসের নাম পাবো, শেলির নাম পাবো। ক্লিয়ার? আচ্ছা চলো থার্ড নাম্বার আমরা যদি এর ফিচার্স বলো বা ক্যারেক্টারিস্টিক বলো সেটা দেখি, সেটা কেমন ছিল। রাইটার্স এঙ্গেজ উইথ দ্য ইম্প্যাক্ট অফ সায়েন্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড ডারউইনিজম। এখানে কিন্তু সায়েন্সের প্রকোপটা হতে শুরু চলেছে এবং ইন্ডাস্ট্রি কিন্তু শুরু হতে চলেছে, তার ফলে কিন্তু নানা রকম সমস্যা আমরা এবার আস্তে আস্তে ফেস করবে, মানে সেই সময়কার মানুষজন ফেস করেছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবো, আমরা সেদিকে যাবো, ঠিক আছে। এবং এই সময়কার মোটামুটি থিমটা কেমন ছিল লেখা, ফেইথ, ডাউট, এখানে অবশ্যই কিন্তু এই ফেইথ ভার্সেস ডাউটের একটা বিষয় আসে, ঠিক আছে, অবশ্যই এই পিরিয়ডের মধ্যে ফেইথ ভার্সেস ডাউটের এসব নিয়ে আমরা প্রশ্ন রেখেছি, সেখানে আলোচনা করব। তো থিমসগুলো কেমন হয়েছিল মোটামুটি এই সময়কার পিরিয়ডের লেখার থিমসগুলো, ফেইথ, ডাউট অ্যান্ড মোরালিটি ওয়ার সেন্ট্রাল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেই সময়কার লেখার মেন থিমস ছিল। তারপরে হচ্ছে পোয়েট্রি কম্বাইন রোম্যান্টিক স্পিরিট উইথ কন্টেম্পোরারি কনসার্নস। পোয়েট্রিও কিন্তু আমি যেমনটা বললাম সেই টাইমে যে শুধু নভেল ছিল তাই নয়, পোয়েট্রিও ছিল।
কিন্তু ডমিনেন্ট ফর্ম ছিল নভেল। ওকে, তো পোয়েট্রি কম্বাইন্ড রোম্যান্টিক স্পিরিট উইথ কন্টেম্পোরারি কনসার্নসের সঙ্গে সেই সময়কার কিছু রোম্যান্টিক স্পিরিটের কম্বিনেশন ছিল সেই পোয়েট্রির মধ্যে। এই মোটামুটি দু একটা ফিচার্স তোমরা অবশ্যই মনে রাখবে, দুটো তিনটে ফিচার্স অবশ্যই এখান থেকে ডিরেক্ট মনে রাখতে পারলে খুবই হয়, বা একটু বুঝে নিলে তোমরা আনসার কিন্তু করে নিতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট এবার আমরা কিছু বেসিক কোয়েশ্চেন আলোচনা করব, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের উপরে বেস করে তোমাদের ইন্টারভিউয়ের জন্য বেসিক কিছু কোয়েশ্চেন। যেমন ফার্স্ট কোয়েশ্চেন বলছে হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান লিটারেচার। আমরা যেগুলো পড়ে এসেছি ওইগুলোই তুমি বলবে, যেগুলো এক্ষুনি আমরা পড়ে আসলাম, বাট এখানে একটা আনসার ফর্মে, ওখানে তো এক লাইন করে বলা ছিল, এখানে একটা আনসার ফর্মে দেওয়া আছে যে কেমন মানে একটা উপযুক্ত আনসার তুমি কেমন দিতে পারো যদি ক্যারেক্টারিস্টিক্স তোমাকে জিজ্ঞাসা করে, সেটাই এখানে বলা হয়েছে। এবং এগুলো বেসিক কোয়েশ্চেন। কি না, ভিক্টোরিয়ান লিটারেচার ইজ মার্কড বাই রিয়ালিজম। যেমনটা আমরা বললাম, আমরা রোম্যান্টিক পিরিয়ডে কিন্তু ইমাজিনেশনের ব্যাপারটা দেখেছি, সেখান থেকে যখনই ভিক্টোরিয়ান পিরিয়ডে চলে আসছে সেটা কিন্তু হয়ে গেল কি রিয়ালিজম। ওকে, তারপর হচ্ছে মোরাল সিরিয়াসনেস ব্যাপারটা এখানে আছে, এখানে সোশ্যাল ক্রিটিসিজম। ওকে, অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড ফেথ, এই সায়েন্স অ্যান্ড ফেথ বা ডাউট অ্যান্ড ফেথ এই বিষয়টা এখানে আসবে। দেখো তুমি যখন কোনো বিষয় নিয়ে বেশি ডিপলি যখন তুমি রিসার্চ করতে যাবে, তুমি যখন সায়েন্সটাকে মানবে, তোমার কিন্তু এই ফেথ এবং সায়েন্সের মধ্যে দুটোর মধ্যে কিন্তু কনফ্লিক্ট একটা তৈরি হবে। এটা তুমি যদি এখনকার বিষয়ের দিক থেকেও বিচার করো, তুমি কিন্তু সেটাও দেখবে সায়েন্স এবং ফেথের মধ্যে একটা তোমার কনফ্লিক্ট কিন্তু তৈরি হচ্ছে। ওকে, এখানে ফেথ বলতে অবশ্যই তোমার দেখবে রিলিজিয়ান ফেথ বিষয়টা এখানে কিন্তু চলে আসে। ক্লিয়ার? অ্যান্ড দ্য রাইজ অফ দ্য নভেল, এই সময় অবশ্যই রাইজ অফ দ্য নভেল খুব ভালো মাত্রায় এখানে জায়গা করেছিল। অ্যান্ড ইট রিফ্লেক্টস বোথ প্রোগ্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং এই সময় অবশ্যই প্রোগ্রেস এবং অ্যাংজাইটি দুটো বিষয় মানে দুটো বিষয় সমান তালে হয়েছিল। কেন প্রোগ্রেস? কারণ এই সময় আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখবো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হতে দেখবো, এখানে আমরা গ্রোথ অফ সায়েন্স দেখবো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাংজাইটির বিষয়টাও এখানে ছিল। ওকে, অফ আ র্যাপিডলি চেঞ্জিং সোসাইটি। তো এটা মোটামুটি কিছু ফিচার্স যদি জিজ্ঞাসা করে তুমি এরকম আনসার করতেই পারো। নেক্সট হচ্ছে হোয়াই ইজ ভিক্টোরিয়ান এজ কল্ড এজ অফ কম্প্রোমাইজ। এজ অফ কম্প্রোমাইজ কেন বলা হয় ভিক্টোরিয়ান এজকে বা ভিক্টোরিয়ান পিরিয়ডকে? দেখো কম্প্রোমাইজ মানে কি, তুমি কম্প্রোমাইজ করছো মানে তুমি একটা কিছু পাওয়ার জন্য আর একটা জিনিসকে তোমাকে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে কম্প্রোমাইজ। তুমি একটা জিনিস ভালো কিছু পাওয়ার জন্য তোমার আর একটা জিনিসকে তোমাকে ছেড়ে দিতে হবে বা সেটাকে নেগলেক্ট করতে হবে। তো তোমার হয়তো সেটাও তোমার প্রয়োজন, বাট তুমি দুটো একসঙ্গে তুমি একদিকে যেতে পারো না, তোমাকে একটা কম্প্রোমাইজ করতে হবে। এখানে বিষয়টা কিন্তু সেরকম অনেকটা। এখানে বলছে হোয়াই ইজ দ্য ভিক্টোরিয়ান এজ কল্ড এজ অফ কম্প্রোমাইজ। এই এজটাকে বলা হয় এজ অফ কম্প্রোমাইজ। কেন? কারণ বিকজ ভিক্টোরিয়ান সোসাইটি ট্রাইড টু ব্যালেন্স। এই সময় দেখো ভিক্টোরিয়ান সোসাইটি কী করেছিল, ট্রাই টু ব্যালেন্স করার চেষ্টা করেছে কিসের মধ্যে না, ট্র্যাডিশন উইথ মডার্নিটি। তারা তো মডার্নিটি চায়, আস্তে আস্তে মডার্নিটি হচ্ছে, মডার্ন সায়েন্সের গ্রোথ হচ্ছে, ঠিক আছে, তারপরে আমরা টেকনোলজির গ্রোথ হচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা কি ট্র্যাডিশনটাকেও, তাদের ঐতিহ্য প্রাচীন রীতিনীতি সেটাকেও তারা ধরে রাখতে চেয়েছে। তো এটার সঙ্গে তারা কি করেছে, একটা ব্যালেন্স কিন্তু রক্ষা করেছে। ক্লিয়ার? ব্যালেন্স রক্ষা করেছে কিসের সঙ্গে না, ট্র্যাডিশন উইথ মডার্নিটি, ফেথ উইথ ডাউট অ্যান্ড morality with industrial progress and aristocratic values with democratic reforms. এই জন্য এই পিরিয়ডটাকে মোটামুটি এজ অফ কম্প্রোমাইজ বলা হয়। ক্লিয়ার? কেন? কারণ এখানে দেখো ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে ট্র্যাডিশনের সঙ্গে মডার্নিটির। ওকে, ফেথ উইথ ডাউট, ফেথের সঙ্গে ডাউটের একটা সবসময় কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করা হয়েছে এই সময় পিরিয়ডের মধ্যে, যেটা আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলছি। নেক্সট কোয়েশ্চেন যদি তোমাকে জিজ্ঞাসা করে হাউ ডিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শেপ ভিক্টোরিয়ান লিটারেচার। আচ্ছা, এই আনসারটা অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, আনসারটা এখানে উঠে গেছে, কোশ্চেনের সঙ্গে মিশে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আনসার। তো কি বলছে, হাউ ডিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শেপ ভিক্টোরিয়ান লিটারেচার। তো ভিক্টোরিয়ান লিটারেচারটাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কী শেপ দিয়েছিল বা কী প্রভাব ফেলেছিল? অ্যাকচুয়ালি আমরা যদি বাংলায় বুঝতে চাই যে ভিক্টোরিয়ান পিরিয়ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কী প্রভাব ফেলেছিল। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্রট পভার্টি, ক্লাস কনফ্লিক্ট অ্যান্ড পুয়ার ওয়ার্কিং কন্ডিশন। এই সময় কী করেছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্রট পভার্টি, দারিদ্রতা নিয়ে চলে এসেছিল, ক্লাস কনফ্লিক্ট হয়েছিল, এবং হচ্ছে পুয়ার ওয়ার্কিং কন্ডিশন। ক্লাস কনফ্লিক্ট বলতে এখানে কী মানে কী বিষয়টা হচ্ছে, আমরা যদি প্রেজেন্টের সঙ্গে তুলনা করার চেষ্টা করি বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে।
মানে এখানে সেই সময় দেখো সায়েন্সের বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে পুঁজিবাদী বিষয়টা এখানে চলে আসে, ঠিক আছে। পুঁজিবাদীদের মধ্যে একটা সেই মানে কি বলো, যেটা একটা পুঁজিবাদী ব্যাপার যেটা, সেটা কিন্তু চলে আসে, যার ফলে কী হয়, দুটো ক্লাসের মধ্যে কনফ্লিক্ট হতে শুরু করে। অ্যান্ড পুয়ার ওয়ার্কিং কন্ডিশন, রাইটার্স লাইক ডিকেন্স কিন্তু এক্সপোজ দিস সোশ্যাল এভিলস, যেগুলো আমরা ডিকেন্সের লেখার মধ্যে কিন্তু দেখতে পাই, এবং ডিকেন্স কিন্তু সেগুলোকে এক্সপোজ করেছে, সেই সোশ্যাল এভিলসগুলো। সোশ্যাল এভিলস বলতে কোনগুলো, এই যে সামাজিক যেসব আমরা বলতে পারি যেসব প্রবলেমগুলো সেই সময় তৈরি হয়েছিল, সেইগুলোর কথা কিন্তু বলা হচ্ছে সোশ্যাল এভিলস, যেমন এই পভার্টি, ক্লাস কনফ্লিক্ট, ওকে, এইগুলোর কথা বলছে। মেকিং লিটারেচার আর টুল ফর রিফর্ম, এবং তিনি বুঝেছিলেন যে লিটারেচারটাকে একটা তিনি টুল হিসেবে ব্যবহার করেছেন ফর রিফর্ম, মানে সংস্কারের জন্য, সামাজিক যেসব সংস্কারের জন্য তিনি লেখাটাকে বেছে নিয়েছেন, এবং সেটাকে লিটারেচারটাকে তিনি একটা টুল হিসেবে ইউজ করেছেন, যার ফলস্বরূপ আমরা এই ডিকেন্সের কিন্তু লেখার মধ্যে সেই রকমই বিষয় দেখতে পাই। ডিকেন্সের মানে একদম আমরা বলতে পারি সেই পিরিয়ডের একদম প্রমিনেন্ট নভেলিস্ট আমরা বলবো ডিকেন্সকে, এবং এর ইম্পর্ট্যান্ট লেখা তোমরা সকলে পড়েছো, আমরাও পড়েছি, তো তোমরা সকলে জানো, সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। যে তোমাকে ডিকেন্স সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করলেও করতে পারে এই পিরিয়ড থেকে, কারণ ডিকেন্স হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফিগার এই পিরিয়ডের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন রোম্যান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান লিটারেচার। এর আগেই রোম্যান্টিক পিরিয়ড ছিল, তো রোম্যান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান লিটারেচারের মধ্যে কী কী ডিফারেন্স, কিছুই না, এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। রোম্যান্টিক পিরিয়ডে কী হতো, নেচারটাকে বেশি গ্লোরিফাই করা হতো, নেচারটাকে অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে ধরা হতো, এবং সেখানে কি ইমাজিনেশন, ইমোশন, এই বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হতো। বাট ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু যখনই আসছে তখন কিন্তু রিয়ালিজমের বিষয়টা চলে আসছে, মোরাল যে বিষয়টা চলে আসছে, এবং এখানে রাইজ অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড রাইজ অফ আমরা বলতে পারি সায়েন্স অ্যান্ড রাইজ অফ টেকনোলজি, এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে চলে আসে। সেটাই তোমাকে একটু সাজিয়ে বলতে হবে, যেমন এখানে বলা আছে রোম্যান্টিসিজম ভ্যালুড ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। ভিক্টোরিয়ান লিটারেচার এমফাসাইজড কি রিয়ালিজম, ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচারটাকে কোনটাকে এমফাসাইজ করতো, রিয়ালিজম, র্যাশনালিটি। তুমি এখানে ইমাজিনেশনের কথা বলছো, কিন্তু সঙ্গে এখানে কিন্তু যখন ভিক্টোরিয়ান, সেটা কিন্তু র্যাশনালিটিতে মানে পরিণত হচ্ছে, মানে এখানে কিন্তু সেই যুক্তি বিষয়টা কিন্তু চলে আসছে। তুমি এখানে রোম্যান্টিক পিরিয়ডের মতো কল্পনার জগতে কিন্তু থাকলে হবে না, এখানে তোমাকে যুক্তি দিয়ে সব কিছু বিচার বুদ্ধি দিয়ে, তোমাকে যুক্তি দিয়ে মানে লজিক দিয়ে তোমাকে কিন্তু কাজ চালাতে হবে, ওকে। অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি। তারপরে কি বলছে, রোম্যান্টিক সেলিব্রেটেড নেচার, এই যে রোম্যান্টিক পিরিয়ড সেলিব্রেট করতো নেচারটাকে, কিন্তু ভিক্টোরিয়ানস কনফ্রন্টেড সোসাইটি, কিন্তু ভিক্টোরিয়ানটা মোটামুটি সোসাইটি লেভেলে কিন্তু কাজ করতো, এবং সোসাইটি কনফ্রন্টেড মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি বোঝাপড়া, তাই তো। তো ভিক্টোরিয়ানস কনফ্রন্টেড সোসাইটি। নেক্সট যদি অনেকগুলো কোশ্চেন আছে, হ্যাঁ, যেসব জায়গাগুলো বলার অবশ্যই ভালোভাবে চেষ্টা করব, আর যে জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট না আমি তোমাদের বলে দেবো। নেক্সট হচ্ছে, হোয়াই ইজ দ্য ভিক্টোরিয়ান এজ কল্ড দ্য এজ অফ ডাউট অ্যান্ড ফেথ। এই জিনিসটা কিন্তু এই পিরিয়ডের একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, ডাউট অ্যান্ড ফেথ বা ডাউট ভার্সাস ফেথ। তো বলছে ভিক্টোরিয়ান এজটাকে কেন এজ অফ ডাউট অ্যান্ড ফেথ বলা হয়, কারণ সায়েন্টিফিক ডিসকভারিজ, এই সময় সায়েন্টিফিক ডিসকভারিজ হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল মিজারি, এবং ইন্ডাস্ট্রিয়াল যে মিজারি মানে আমরা সাধারণত নেগেটিভ সেন্সে ইউজ করা একটা অর্থ আমরা বলতে পারি, দুর্দশা, হতাশা, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। তো কী হচ্ছে, সায়েন্টিফিক ডিসকভারিজ, ইন্ডাস্ট্রিয়াল মিজারিজ অ্যান্ড চেঞ্জিং সোশ্যাল ভ্যালুজ শক ট্র্যাডিশনাল রিলিজিয়াস ফেথ। এই জায়গাটা কিন্তু কী বলছে, এই যে সায়েন্টিফিক ডিসকভারিজ তো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল মিজারি অ্যান্ড চেঞ্জিং সোশ্যাল ভ্যালুজ, এবং সামাজিক যেসব ভ্যালুসগুলো, যেসব চেঞ্জিং সোশ্যাল ভ্যালুস বলা হচ্ছে, সেগুলো নাড়িয়ে দিয়েছিল। কাকে নাড়িয়ে দিয়েছিল না, ট্র্যাডিশনাল যে রিলিজিয়াস ফেথ ছিল, তাদের যে প্রথাগত বা ঐতিহ্যগত প্রাচীন যেসব ধারণা ছিল, সেইগুলোকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল, ক্রিয়েটিং টেনশন, এবং টেনশন তৈরি করেছিল বিটুইন বিলিফ অ্যান্ড স্কেপটিসিজম। ঠিকই আছে, বিটুইন বিলিফ অ্যান্ড স্কেপটিসিজমের মধ্যে মানে টেনশন তৈরি করেছিল, সেই জন্য কিন্তু এই এজটাকে বলা হয় এজ অফ ডাউট অ্যান্ড ফেথ, ঠিক আছে। কেন, কারণ এখানে আমরা সায়েন্টিফিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে দেখব কি হচ্ছে না, আমাদের যে এই যে ট্র্যাডিশনাল যে রিলিজিয়াস ফেথ, সেটার কিন্তু একরকম আস্তে আস্তে গুরুত্ব কমছে। ক্লিয়ার?
নেক্সট হচ্ছে হোয়াট সোশ্যাল ইস্যুস ডিড ভিক্টোরিয়ান রাইটার্স অ্যাড্রেস, খুবই ইম্পর্টেন্ট এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট উপরে এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমার দুটো পিরিয়ডের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করতেই পারে, খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এখানে তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ সোশ্যাল ইস্যুস ডিড ভিক্টোরিয়ান অ্যাড্রেস, ভিক্টোরিয়ানরা তাদের লেখার মধ্যে কোন সোশ্যাল ইস্যুসগুলো তুলে ধরেছে, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, পভার্টি, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লয়টেশন, ঠিক আছে, চাইল্ড লেবার। তো ইন্ডাস্ট্রি হচ্ছে তো তোমার কিন্তু সেখানে চাইল্ড লেবারের প্রয়োজন আছে, লেবার প্রয়োজন, বাট লেবারটা আমার যেন কম পয়সায় হয়ে যায়, ঠিক আছে। আর চাইল্ড লেবার নিয়োগ করলে কী হবে, তোমাকে ফুল পেমেন্ট করতে হবে না, ক্লিয়ার। তো পভার্টি, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লয়টেশন, চাইল্ড লেবার, উমেন্স রাইটস বিষয়টা কিন্তু সেই সময় আমরা বিশেষ করে উমেন যে এখানে আমরা পাবো ব্রন্টি ব্রাদার্স, তাদের কিন্তু লেখার মধ্যে এই উমেন রাইটসের বিষয়টা তারা খুব ভালোভাবে তুলে ধরেছে, ঠিক আছে। অ্যান্ড ক্লাস কনফ্লিক্ট অ্যান্ড হিপোক্রেসি ইন ইনস্টিটিউশন লাইক ল অ্যান্ড এডুকেশন, এবং ল এবং এডুকেশনের মধ্যে জায়গাতে হিপোক্রেসি চরম মাত্রায় ধারণ করেছিল এই সময়কার। মানে হিপোক্রেসি বলতে কী বোঝাচ্ছে এখানে, অ্যাকচুয়ালি ল এবং এডুকেশনের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি, অসমতা, দুটো গোষ্ঠীর মধ্যে দুরকম মানুষের মধ্যে এই যে অসম ব্যবহার আচরণ, সেই জিনিসটাকে কিন্তু এটাও একটা সোশ্যাল ইস্যু, সেই সোশ্যাল ইস্যুগুলো কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটাররা তাদের লেখার মাধ্যমে তুলে ধরেছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ ভিক্টোরিয়ান মোরালিটি, এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমি বলবো, তবু একটুখানি দেখে নিতে পারো, বলা যায় না। এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ ভিক্টোরিয়ান মোরালিটি, ইট রেফার্স টু স্ট্রিক্ট মোরাল কোডস, যেমন হচ্ছে মডেস্টি, ডিসিপ্লিন অ্যান্ড রেসপেক্টেবিলিটি, অফেন মিক্সড উইথ হিপোক্রেসি, এইগুলোর অনেক সময় কী হতো, হিপোক্রেসির সঙ্গে মিশে যেত। রাইটার্স লাইক ওয়াইল্ড এক্সপোজড দিস কন্ট্রাডিকশান, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার দেখে নিও। আমরা নেক্সট কোশ্চেনে আছি। নেক্সট কোশ্চেন বলছে হাউ ডিড দ্য ভিক্টোরিয়ান এরা রিফ্লেক্ট বোথ প্রোগ্রেস অ্যান্ড পেসিমিজম, এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডটা কীভাবে এই যে প্রোগ্রেস অ্যান্ড প্যাসিমিজম, মানে হচ্ছে আমরা যেটাকে বলি নিরাশাবাদ, হ্যাঁ, প্রোগ্রেস এবং নিরাশাবাদ, এই দুটো জিনিসটাকেই কিন্তু রিফ্লেক্ট হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখাতে। তো কীভাবে, হাউ ডিড দ্য ভিক্টোরিয়ান এরা রিফ্লেক্ট বোথ প্রোগ্রেস অ্যান্ড পেসিমিজম, এই জিনিসটাকে কীভাবে দেখানো হয়েছে। তো এখানে দেখো, টেকনোলজিক্যাল গ্রোথ অ্যান্ড এম্পায়ার বিল্ডিং ক্রিয়েটেড প্রাইড, while urban poverty, moral doubt and social inequality created deep anxiety, এই যে ইনইকুয়ালিটি, এই জিনিসটাও কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের সঙ্গে খুব সুন্দরভাবে একটা মানে ওতপ্রোতভাবে জড়িত একটা ওয়ার্ড, ইনইকুয়ালিটি বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে, ওকে। তো এখানে কি বলছে, টেকনোলজিক্যাল গ্রোথ অ্যান্ড এম্পায়ার বিল্ডিং ক্রিয়েটেড প্রাইড, টেকনোলজির গ্রোথ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বিল্ডিং, এম্পায়ার বিল্ডিং, সেগুলো কি একটা অবশ্যই প্রাইডের বিষয়, সঙ্গে আরবান পভার্টি, মোরাল ডাউট অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি ক্রিয়েটেড ডিপ অ্যাংজাইটি, একটা চিন্তার, একটা উদ্বেগের কারণ কিন্তু তৈরি করেছিল কোনগুলো, এই যে পভার্টি, মোরাল ডাউট অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, এইগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেজন্য ভিক্টোরিয়ান এরার মধ্যে আমরা এই যে প্রোগ্রেস অ্যান্ড পেসিমিজম জিনিসটা দেখতে পাবো। প্রোগ্রেস এখানে কোন জিনিসগুলোকে বলা হচ্ছে, এই যে টেকনিক্যাল গ্রোথ অ্যান্ড এম্পায়ার বিল্ডিং এটা, আর পেসিমিজম বলতে এই যে পভার্টি, মোরাল ডাউট অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, এগুলো একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল, একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মিন বাই দ্য ভিক্টোরিয়ান ক্রাইসিস অফ ফেথ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, তাও একটু দেখে রাখো। হোয়াট ইজ মিন বাই দ্য ভিক্টোরিয়ান ক্রাইসিস অফ ফেথ, ইট রেফার্স টু দ্য কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়াস বিলিফ অ্যান্ড সায়েন্টিফিক ডিসকভারিজ, এই দুটোর মধ্যে ভীষণ কিন্তু কনফ্লিক্ট এই সময়ে ছিল, যেটা আমি বারবার বলছি, ঠিক আছে। রিলিজিয়াস বিলিফ অ্যান্ড সায়েন্টিফিক ডিসকভারিজ, এই জিনিসটা কিন্তু তোমাকে যদি ক্যারেক্টারিস্টিকও ধরে, তুমি এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনশন করবে, ক্লিয়ার। তো কি বলছে, ইট রেফার্স টু দ্য কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়াস বিলিফ অ্যান্ড সায়েন্টিফিক ডিসকভারিজ, পার্টিকুলারলি ডারউইনিজম লিডিং টু স্পিরিচুয়াল আনসার্টেনটি, এরকম বললেই তোমার আনসারটা ঠিকঠাক হয়ে যাবে, যদিও এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। নেক্সট হচ্ছে, এবার দেখো ভিক্টোরিয়ান পোয়েট্রির মধ্যে আমরা এবার যে ইম্পর্টেন্ট রাইটারগুলো আছে, সেই রাইটারগুলোর ইম্পর্টেন্ট লেখা সম্পর্কে জানবো, এবং সেই রাইটারগুলো সম্পর্কে কেমন ধরনের প্রশ্ন তোমার আসতে পারে, কিছু কিছু সেরকম প্রশ্ন আলোচনা করব। বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের লেখার বৈশিষ্ট্যটা কী, এবং তারা কি কি লেখা লিখেছে,
এইগুলো হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রির যদি কথা বলি, পোয়েট্রির কথা বলছি কিন্তু, ঠিক আছে, সেখানে সবার প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে টেনিসন, আলফ্রেড টেনিসন। আমরা যার পড়া কিন্তু অলরেডি এসএসসি সিলেবাসে আমরা পড়ে নিয়েছি, কি এই যে ইউলিসিস, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি পড়ে নিয়েছি। যাই হোক, তো এখানে টেনিসনের যদি কথা বলে, তার অবশ্যই ইম্পর্টেন্ট যে লেখাগুলো ছিল সেগুলো বলবে ইন মেমোরিয়াম। এটা মানে তার যে বন্ধু, এই যে আর্থার হেনরি হ্যালাম, তার মৃত্যুতে তিনি লিখেছিলেন ইন মেমোরিয়াম। তার মৃত্যুটা এই টেনিসনকে একদম মানে নাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তো তার মৃত্যুতে তিনি লিখেছিলেন ইন মেমোরিয়াম AHH, মানে আর্থার হেনরি হ্যালাম। নেক্সট হচ্ছে আমরা যার পড়া পড়েছি অবশ্যই ইউলিসিস, অ্যান্ড হচ্ছে তারপরে লোটাস ইটার, ওকে। তারপরে ওড অন দ্য ডেথ অফ দ্য ডিউক অফ ওয়েলিংটন, এইগুলো ইম্পর্টেন্ট তার লেখা। এই লেখাগুলো কিন্তু কয়েকটা নাম মনে রাখবে, বিশেষ করে 2-3টে করে মনে রাখতে পারলে ভালো। যেমন ইন মেমোরিয়ামটা মনে রাখবে, ইউলিসিস অ্যান্ড লোটাস ইটার, এই 3টে মনে রাখলেই কিন্তু হবে। তারপরে হচ্ছে ওড অন দ্য ডেথ অফ দ্য ডিউক অফ ওয়েলিংটন, এটা না মনে রাখলেও, যদি মনে রাখতে পারো তো খুবই ভালো। তো মোটামুটি টেনিসনের সম্পর্কে যদি তার ইম্পর্টেন্ট রাইটিং সম্পর্কে জিজ্ঞেস করে, এইগুলো কিন্তু বললেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা টেনিসনের কি রিলেটেড কয়েকটা প্রশ্ন আলোচনা দেখে নিই। যেমন হচ্ছে, হোয়াইস টেনিসন কল্ড ভয়েস অফ ভিক্টোরিয়ান সোসাইটি? ভিক্টোরিয়ান সোসাইটির ভয়েস কেন বলা হয় টেনিসনকে? কেন বলা হয়? দেখো, হি এক্সপ্রেসড দ্য হোপস, ডাউটস, মোরাল আইডিয়ালস অ্যান্ড অ্যাংজাইটিস অফ হিস এজ। কারণ তার লেখার মধ্যে তিনি কোন জিনিসটার তুলে ধরেছেন? এখানে বলছে হোয়াইস টেনিসন কল্ড দ্য ভয়েস অফ দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, মানে সে ভিক্টোরিয়ান সোসাইটির ভয়েস বলা হচ্ছে কাকে? টেনিসনকে। কেন? নিশ্চয়ই তার মধ্যে কিছু এমন কিছু কোয়ালিটি ছিল, যে কোয়ালিটিগুলো বা যে ক্যারেক্টারিস্টিকগুলো সেই ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখার যে ক্যারেক্টারিস্টিক ছিল, সেই ক্যারেক্টারিস্টিকগুলো এর সঙ্গে মিল করে যায় বা মিলে যায়, ঠিক আছে। বা সেই সময়কার মেন যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোর সঙ্গে এই যে আমাদের টেনিসন, তিনি সেই প্রবলেমগুলো তুলে ধরেছেন, বা সেই অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিকগুলোই তার সঙ্গে মিলে যায়। তো এখানে বলছে হি এক্সপ্রেসড দ্য হোপস, সে কি এক্সপ্রেস করেছে? হোপস, ডাউটস থ্রু হিজ রাইটিংস, ওকে। হি এক্সপ্রেস দ্য হোপস, ডাউটস, মোরাল আইডিয়ালস অ্যান্ড অ্যাংজাইটিস অফ হিস এজ, তার সময়কার মোটামুটি অ্যাংজাইটি, উদ্বেগের যেসব বিষয়গুলো সেইগুলোকে তিনি এক্সপ্রেস করেছেন। হিজ পোয়েট্রি রিফ্লেক্টস ভিক্টোরিয়ান কনসার্নস অ্যাবাউট ফেইথ, প্রোগ্রেস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। একটুখানি ওয়েট করো। ঠিক আছে, চলো। তো এখানে কি বলছে, হোয়াইস টেনিসন কল্ড দ্য ভয়েস অফ ভিক্টোরিয়ান সোসাইটি? কারণ সে তার লেখার মধ্যে দিয়ে যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে মেন যে বিষয়গুলো, সেগুলো তিনি কিন্তু তুলে ধরেছেন বা সেগুলো নিয়ে সোচ্চার হয়েছিলেন, সেই জন্য তাকে বলা হয় ভয়েস অফ ভিক্টোরিয়ান সোসাইটি। যেমন তিনি এক্সপ্রেস করেছেন তার রাইটিংয়ের মধ্যে দিয়ে কী কী? এই যে হোপস, ডাউটস, মোরাল আইডিয়ালস অ্যান্ড অ্যাংজাইটি অফ হিস এজ। তারপরে হিজ পোয়েট্রি, তার পোয়েট্রিটা রিফ্লেক্ট করে, কী রিফ্লেক্ট করে? ভিক্টোরিয়ান কনসার্নস অ্যাবাউট ফেইথ, এই যে ফেথ সম্পর্কে যে কনসার্নসগুলো, উদ্বেগগুলো ছিল ভিক্টোরিয়ান উদ্বেগ, সেইগুলো কিন্তু তুলে ধরে। প্রোগ্রেস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এইগুলোও কিন্তু তার পোয়েট্রির মাধ্যমে তুলে ধরা হয়, ঠিক আছে। নেক্সট বলছে, হোয়াট মেক্স টেনিসন এ রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট? টেনিসনকে রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট বলা হয় কেন? হোয়াট মেক্স টেনিসন এ রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট, মানে কোন জিনিসটা টেনিসনকে ভিক্টোরিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুলে ধরেছে বা তাকে তৈরি করেছিল? সেটা হচ্ছে হিজ পোয়েট্রি ব্লেন্ডস বিউটি অ্যান্ড মোরাল রিফ্লেকশন। দেখো, তোমরা যদি টেনিসনের ইউলিসিস কবিতাটা পড়ো, সেই কবিতার মধ্যে কিন্তু এই যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু তুমি খুঁজে পাবে। কি বলছে এখানে? হিজ পোয়েট্রি ব্লেন্ডস মানে মিশ্রণ ঘটানো, আমরা জানি। হিজ পোয়েট্রি ব্লেন্ডস বিউটি উইথ মোরাল রিফ্লেকশনস, তার কবিতার মধ্যে দিয়ে তিনি ব্লেন্ড করেছেন বিউটির সঙ্গে মোরাল রিফ্লেকশনের, নৈতিক যে প্রতিচ্ছবি আমরা বলবো, সেই নৈতিক বিষয়টা তিনি কিন্তু তুলে ধরেছেন বিউটির সঙ্গে। কেমন? যেমন ইউলিসিসে আমরা যদি দেখতে পাই, সেখানে একটা ইথাকা আইল্যান্ডের আমরা কথা পেয়েছি, তার আগে কিন্তু আমরা সেই ট্রোজেন ওয়ারের কথা কিন্তু জানতে পারি। সেই ট্রোজেন ওয়ার থেকে ফিরে আসার সময় সেই যে একটা দ্বীপে গিয়ে পৌঁছায়, সেখানে সেই ফল খেয়ে সবাই অজ্ঞান হয়ে যায়, এবং সেই বিচের কিন্তু বিউটি সম্পর্কে সেখানে কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া ছিল, ঠিক আছে।
তো সেই বিষয়গুলো আমরা যদি দেখি এর এই লেখার এই ক্যারেক্টারিস্টিকের সঙ্গে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু মিলে যায়। তারপরে বলছে এক্সপ্রেসিং বোথ ডাউট অ্যান্ড হোপ, তিনি তার লেখার মধ্যে দিয়ে অবশ্যই ডাউট অ্যান্ড হোপ বিষয়টাকে এক্সপ্রেস করেছেন। তোমার হচ্ছে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা অনেকটা একই রকম, তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এক্সপ্রেসিং বোথ ডাউট অ্যান্ড হোপ সেন্ট্রাল টেনশনস অফ দ্য ভিক্টোরিয়ান মাইন্ড, এবং সেই সময়কে ভিক্টোরিয়ান মাইন্ডের সেন্ট্রাল টেনশনসটাকেও তিনি তার কবিতার মাধ্যমে রিফ্লেক্ট ঘটিয়েছেন বা তার প্রকাশ ঘটিয়েছেন। ক্লিয়ার? নেক্সট বলছে হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ টেনিসন স্টাইল, টেনিসনের লেখার যে স্টাইলগুলো ছিল তার ফিচার্স কী কী ছিল, মানে তার লেখার ফিচার্সগুলো কী কী। তো তার লেখার মধ্যে কী থাকবে, মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকবে, ভিভিড ইমাজারি থাকবে। তুমি এই প্রশ্নগুলো, এখানকার এই প্রশ্নগুলো পড়বে আর ইউলিসিসের কথা মনে করবে। তোমার যদি এই যে লোটাস সিটের পড়া থাকে তো খুবই ভালো, না হলে ইউলিসিস অ্যাটলিস্ট আশা করছি সবার পড়া আছে, তো এই প্রশ্নগুলো পড়বে আর ইউলিসিসের কথা মনে করবে। মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ, ওকে। তারপরে হচ্ছে এখানে ভিভিড ইমাজারি, ক্লাসিক্যাল রেফারেন্সেস। এখানে দেখো সেই ক্লাসিক্যাল রেফারেন্সেস আমরা যদি বোঝার চেষ্টা করি, এখানে ট্রোজান ওয়ারের কথা কিন্তু বলা হয়েছে। তারপরে যে গ্রিক যে হিরো, কী যেন নামটা, কী নামটা মনে পড়ছে না, কী সর্বনাশ, মানে ইম্পর্ট্যান্ট একটা নাম, যাই হোক আমার এক্ষুনি সে মনে পড়ছে না। যাই হোক, ইমোশনাল ডেপথ অ্যান্ড ফিলোসফিক্যাল রিফ্লেকশনস অন লাইফ অ্যান্ড ফেইথ। হ্যাঁ, ওই অ্যাকিলাসের কথাই ভুলে যাচ্ছিলাম। তো সেই রেফারেন্সগুলো আমরা এখানে পাবো ক্লাসিক্যাল রেফারেন্সের মধ্যে যদি ধরতে চাই। ক্লিয়ার? তো মোটামুটি টেনিসন সম্পর্কে তোমরা এই প্রশ্নগুলো একটুখানি করে যাবে ভালো করে, আশা করি। এর মধ্যেই বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এই কোন পিরিয়ডের, ঠিক আছে, তার লেখার বৈশিষ্ট্য কী, কোয়ালিটি কী, বা কী কী লিখেছেন, এইগুলো মেনলি ইম্পর্টেন্ট হয়। এবার এইগুলো তোমাকে একটু দেখে যেতে বলছি, কারণ যেহেতু এই সময় পিরিয়ডের মধ্যে পোয়েট্রি যে বিষয়টার মধ্যে টেনিসনের নামটা উল্লেখযোগ্য, তাকে যেমন আমরা এখানে বলছি ভয়েস অফ ভিক্টোরিয়ান সোসাইটি, মানে ভিক্টোরিয়ান সোসাইটির বিষয়টা যেন তার মুখ দিয়ে বেরিয়ে আসে তার লেখার মধ্যে দিয়ে, সেজন্য আমরা এটাকে ভয়েস অফ ভিক্টোরিয়ান সোসাইটি বলছি। এখানে আবার যেমন বলছি রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট, এই জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নেবে তার রাইটিং স্টাইলটা। ক্লিয়ার? নেক্সট আমরা যার সম্পর্কে জানবো সে হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখাও আমরা পড়েছি আমাদের সিলেবাসে, ঠিক আছে। যেমন মাই লাস্ট ডাচেস পড়েছো আশা করছি সকলে, মাই লাস্ট ডাচেস, এবং 9-10 সিলেবাসে তো এটা ছিল, দ্য লাস্ট রাইড টুগেদার, ফ্রা লিপ্পো ইম্পর্টেন্ট তার লেখা। এই লেখাগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে, 2-3টে করে নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এখানে তুমি মাই লাস্ট ডাচেস, লাস্ট রাইড টুগেদার বা ফ্রা লিপ্পো এটাগুলো মনে রাখতে পারো। তো এই হচ্ছে মাই লাস্ট ডাচেস বা লাস্ট রাইড টুগেদার, এগুলো হচ্ছে মানে বড় মাপের ড্রামাটিক মনোলগের উদাহরণ। তো এখানে প্রথমেই দেওয়া আছে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগের জন্য রবার্ট ব্রাউনিংয়ের নাম খুবই ইম্পর্ট্যান্ট। ড্রামাটিক মনোলগ অ্যাকচুয়ালি কি, মানে যেখানে মানে ক্যারেক্টার থাকবে, যে আমাদের মেন ক্যারেক্টার সে কথা বলবে, বাট সেখানে আরও ক্যারেক্টার থাকবে যারা আমরা বলতে পারি, যাদেরকে আমরা বলতে পারি অডিয়েন্স বা লিসনার, তারা কিন্তু শুনবে বাট কোনো রকম রিয়্যাক্ট করবে না, ঠিক আছে, কোনো রকম কথা বলবে না, শুধুমাত্র একজনেরই এখানে আমরা উক্তি পারবো, সেটাকে আমরা বলে থাকি ড্রামাটিক মনোলগ। যেমন তুমি এই যদি লাস্ট রাইড টুগেদারের কথাই বলো, এখানে আমরা কিন্তু সেই লাভারের কথাই পেয়েছি, ঠিক আছে। বাট তুমি যদি এই মাই লাস্ট ডাচেসের কথা বলো, আমরা সেই ডিউকের কথাই কিন্তু সেখানে পেয়ে থাকি। মাই লাস্ট ডাচেস কিন্তু ডিউকের কথা পাই, সেখানে আরও কিন্তু লিসনার্স বা অডিয়েন্স ছিল, তারা কোনো রকম রিপ্লাই করেনি বা কোনো রকম কথা বলেনি, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো এখানে দেখো কী বলছে, পোয়েটিক ফর্ম হোয়ার আ সিঙ্গেল স্পিকার রিভিলস হিজ ক্যারেক্টার, যেখানে একটা পোয়েটিক ফর্ম অবশ্যই, এবং ড্রামাটিক মনোলগ একটা পোয়েটিক ফর্ম যেখানে সিঙ্গেল ক্যারেক্টার বা স্পিকার সে রিভিল করবে হিজ ক্যারেক্টার, তার ক্যারেক্টারকে রিভিল করবে, তার জলজান্ত প্রমাণ হচ্ছে মাই লাস্ট ডাচেসের ডিউক। যদি পড়ে থাকো বুঝতে পারবে, আনইনটেনশনালি থ্রু স্পিচের মাধ্যমে অবশ্যই, অ্যালোয়িং সাইকোলজিক্যাল ইনসাইট, এবং সেই সাইকোলজিক্যাল বিষয়টা, তার ভিতরের যেসব সাইকোলজিক্যাল বিষয়টা, সেটা সে নিজেই কিন্তু স্পিচের মাধ্যমে বাইরে নিয়ে আসবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ড্রামাটিক মনোলগ। তারপরে বলছে হোয়াই ইজ ব্রাউনিং কনসিডার্ড আ পোয়েট অফ অপটিমিজম। আমরা রবার্ট ব্রাউনিংকে পোয়েট অফ অপটিমিজম কেন বলি, আশাবাদী কেন বলি? আমরা দেখেছি লাস্ট রাইড টুগেদারে তার যে বিলাভড ছিল সে কিন্তু অলরেডি একে রিজেক্ট করে দিয়েছে,
তারপরেও রবার্ট ব্রাউনিং মনে আশা রেখেছে, যে বলছে ঠিক আছে আমি মানে আমার সঙ্গে কি আর একটা লাস্ট রাইড করা যায়। সে ভাবছে এরকমও তো হতে পারে যে আজকেই হয়তো পৃথিবীটা শেষ হয়ে যাবে, তো অ্যাকচুয়ালি পৃথিবী শেষ হয়ে গেলেও কি সে তো কিন্তু তার ইচ্ছাটা কিন্তু পূর্ণ হচ্ছে, সে কিন্তু আশাবাদী। ক্লিয়ার? তো সেই জন্য এখানে বলা হচ্ছে পোয়েট অফ অপটিমিজম কেন বলা হয়, হিজ ওয়ার্ক এমফাসাইজেস হিউম্যান এফোর্ট। সে কিন্তু অনেকটা এফোর্ট দিয়েছিল, আমরা সেই কবিতায়ও দেখেছি। মোরাল কারেজ অ্যান্ড বিলিভ দ্যাট ইমপারফেকশনস লিড টু গ্রোথ। তাহলে সে তার কবিতার মাধ্যমে কোন বিষয়গুলির উপরে জোর দিচ্ছে, না জোর দিচ্ছে হিউম্যান এফোর্টের উপরে, মোরাল কারেজের উপরে। ওকে, অ্যান্ড অ্যান্ড দ্য বিলিভ। অবশ্যই কিন্তু দেখো হিউম্যান এফোর্টটা তুমি দেখতে পাবে কবিতার মধ্যে দিয়ে, লাস্ট রাইড টুগেদারের মধ্যে দিয়ে। মোরাল কারেজের মধ্যে, মোরাল কারেজের বিষয়টাও তুমি দেখতে পারবে মাই লাস্ট টাচেসের মধ্যে দিয়ে। অ্যান্ড দ্য বিলিভ দ্যাট ইমপারফেকশনস লিড টু গ্রোথ। নেক্সট হচ্ছে ফিচার্স অফ ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ। এখনও কোটা এটা 15 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন অনেকগুলো প্রশ্ন আছে। চলো, ফিচার্স অফ ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের কী ফিচার্স আছে? তো সে তার ড্রামাটিক মনোলগে ইউজ করেছে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, জেলাসি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে আমরা এখানটায় দেখতে পারবো দ্য লাস্ট রাইড টুগেদারে। তার সেই ডিউকের স্ত্রী ডাচেস, সে ডিউককে যেমন তার সঙ্গে ব্যবহার করতো, সে বাড়ির চাকর বাকরগুলোর সঙ্গে তেমনভাবে বিহেভ করতো, যার ফলে কিন্তু এই যে ডিউক, আমাদের যে ডিউক ছিল ওই কবিতায়, সে কিন্তু একরকম জেলাসি ফিল করতো, যার ফলে আমরা দেখব যে আরও অনেকগুলো কারণ আছে যে কিন্তু সে কিন্তু সেই ডাচেসকে অ্যাকচুয়ালি হত্যা করে আর কি। ঠিক আছে, সাইকোলজিক্যাল অ্যানালিসিস। তো এই সাইকোলজিক্যাল বিষয়টাও কিন্তু আমরা খুব ভালোভাবে এই যে মাই লাস্ট ডাচেস ডিউকের মধ্যে দিয়ে দেখতে পাই। ক্লিয়ার? অ্যান্ড হচ্ছে কমপ্লেক্স ক্যারেক্টার, আইরনি অ্যান্ড মোরাল অ্যাম্বিগুইটি। নেক্সট হচ্ছে আমরা জানবো ম্যাথিউ আর্নল্ডের সম্পর্কে, এবং ম্যাথিউ আর্নল্ড হচ্ছে ডোভার বিচ। তোমরা তোমাদের গ্রাজুয়েশনে খুব সম্ভবত ছিল, পড়েছো আশা করছি অনেকে। খুব সুন্দর একটা কবিতা ডোভার বিচ। অ্যান্ড আরও তার সঙ্গে মনে রাখতে পারো কালচার অ্যান্ড অ্যানার্কি, দ্য স্কলার্স গিপসি। এই তিনটে মনে রাখলেই হবে, বা এই দুটো মনে রাখলেও পারো। হোয়াই ইজ আর্নল্ড কল্ড আ পোয়েট অফ মিলানকোলি? আর্নল্ডকে পোয়েট অফ মিলানকোলি কেন বলা হয়? তাকে বলা হয় পোয়েট অফ মিলানকোলি। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট যে কাকে পোয়েট অফ মিলানকোলি বলা হয়। তুমি বলতে পারো ম্যাথিউ আর্নল্ড, যেমন এর আগে আমরা পড়লাম এই যে পোয়েট অফ অপটিমিজম কাকে বলা হয়, সেটা কিন্তু রবার্ট ব্রাউনিংকে বলা হয়, এটা মনে রাখবে। তারপরে আমরা ভিক্টোরিয়ান রিপ্রেজেন্টেটিভ কাকে বলবো, সেটা হচ্ছে টেনিসনকে বলবো। এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, তো এখানে বলছে হোয়াই ইজ আর্নল্ড কল্ড, বা ম্যাথিউ আর্নল্ড কল্ড এ পোয়েট অফ মিলানকোলি? হিজ পোয়েমস এক্সপ্রেস স্যাডনেস ওভার দ্য লস অফ ফেইথ। তার পোয়েমের মধ্য দিয়ে তিনি স্যাডনেসটাকে তুলে ধরেছেন। ওভার দ্য লস অফ ফেথের লসের জন্য, স্পিরিচুয়াল কনফিউশন অ্যান্ড দ্য লোনলিনেস অফ মডার্ন লাইফের মধ্যে মানুষের যে একাকিত্বতার বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেছেন। সেই জন্য তাকে আমরা বলি অ্যাকচুয়ালি কি পোয়েট অফ মিলানকোলি। ওকে, হোয়াট ইজ আর্নল্ডস কন্ট্রিবিউশন অ্যাজ এ ক্রিটিক? এটা ততটা ইম্পর্টেন্ট নয়, এই প্রশ্নটা আমি বলবো ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেকেন্ড কোশ্চেনটা, মানে কোশ্চেন নাম্বার 17, হোয়াই ইজ আর্নল্ড কন্ট্রিবিউশন অ্যাজ এ ক্রিটিক হিসেবে তার কন্ট্রিবিউশন কি? হি সেট হাই স্ট্যান্ডার্ডস ফর লিটারারি জাজমেন্ট, ইন্ট্রোডিউসড টাচস্টোন মেথড অ্যান্ড এমফাসাইজড কালচার অ্যাজ এ মিনস অফ মোরাল ইমপ্রুভমেন্ট। জাস্ট এক লাইন একবার দেখে নেবে চোখে, অতটা ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য থিম অফ স্পিরিচুয়াল ক্রাইসিস ইন ডোভার বিচ। এটা আবার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ডিসকাস দ্য থিম অফ স্পিরিচুয়াল ক্রাইসিস। ডোভার বিচের মধ্যে যে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ক্রাইসিসের বিষয়টা ঘটেছে, সেটা থিমটাকে ডিসকাস করতে বলছে। তো দ্য পোয়েম ল্যামেন্টস দ্য রিট্রিট অফ রিলিজিয়াস ফেথ। এই কবি এই পোয়েমের মাধ্যমে ল্যামেন্টস করেছে, বিলাপ করেছে কি? দ্য রিট্রিট অফ রিলিজিয়াস ফেথ, মানে ধর্মীয় যে বিশ্বাসের রিট্রেশন, মানে পিছনে পশ্চাৎপসরণ, সেটার জন্য তিনি কিন্তু ল্যামেন্ট করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। লিভিং হিউম্যানিটি ইন এ ওয়ার্ল্ড অফ আনসার্টেনটি অ্যান্ড কনফিউশন, এবং এই কবিতার মাধ্যমে হিউম্যানিটিকে কী করা হয়েছে? লিভিং হিউম্যানিটি ইন এ ওয়ার্ল্ড অফ আনসার্টেনটি অ্যান্ড কনফিউশন, একরকম কনফিউশন, একরকম ধাঁধার মধ্যে কিন্তু রাখা হয়েছে মানে মানুষজনকে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা জানবো যার সম্পর্কে, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান প্রোজ অ্যান্ড নভেল। এই প্রোজ অ্যান্ড নভেলের মধ্যে কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করবো। আমরা আগেরগুলো করলাম পোয়েট্রি রিলেটেড, এখানে প্রোজ অ্যান্ড নভেল। হোয়াই ইজ ভিক্টোরিয়ান এজ কল্ড দ্য এজ অফ নভেল? ভীষণ ইম্পর্টেন্ট, বা ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো।
এই প্রশ্নটা, হোয়াই ইজ ভিক্টোরিয়ান এজ কল্ড এজ অফ নভেল, ভিক্টোরিয়ান পিরিয়ডকে কেন এজ অফ নভেল বলা হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এজ অফ নভেল কোন পিরিয়ডকে বলা হয়, আনসার হবে কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড। তো কেন বলা হয়? বিকজ দ্য নভেল বিকেম দ্য ডমিনেন্ট লিটারেরি ফর্ম। এই সময় মানে এই যে নভেলের কিন্তু রাইজ আমরা দেখতে পেয়েছি, এবং এই সময়কার ইম্পর্টেন্ট নভেলিস্টদের আমরা পাবো, তাদের মাধ্যমে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট অফ নভেলটা ডেভেলপ করেছে। সেই জন্য আমরা এই নভেলের কিন্তু এই সময়কার মানে রাইজটা কিন্তু হয়েছে। তো এখানে বলছে দ্য নভেল বিকাম দ্য ডমিনেন্ট লিটারেরি ফর্ম রিফ্লেক্টিং সোশ্যাল রিয়ালিটিস, যার মধ্যে দিয়ে আমাদের সামাজিক রিয়ালিটিসগুলোকে তুলে ধরা হয়েছে বা সোশ্যাল ইস্যুসগুলোকে তুলে ধরা হয়েছে, ক্যারেক্টার্স অ্যান্ড মোরাল ইস্যুস অফ এভরিডে লাইফ, এবং আমাদের এভরিডে দৈনন্দিন জীবনের মোরাল ইস্যুসগুলোকেও কিন্তু তুলে ধরা হয়েছে। সেই জন্য একে বলা হয় এজ অফ নভেল। নেক্সট হচ্ছে মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান নভেল। ভিক্টোরিয়ান নভেলের ক্যারেক্টারিস্টিক, আগেরগুলো কিন্তু আমরা পোয়েট্রি করেছি, এখানে বলছে মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান নভেল। তো মোটামুটি মোরাললেস সেই ফিচার্স, সেই ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিচার্স বললেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। রিয়ালিজম, ডিটেল সেটিং, মোরাল পারপাস, সোশ্যাল ক্রিটিসিজম, কমপ্লেক্স প্লট অ্যান্ড ক্যারেক্টার সেন্টার্ড স্টোরি টেলিং, এগুলো এই ফিচার্সগুলো বললেই কমপ্লিট। তারপরে বলছে হোয়াট সোশ্যাল ইস্যুস ডিড ভিক্টোরিয়ান নভেলস হাইলাইট। সেই একই জিনিস কিন্তু এটাও আমরা আগেও এরকম একটা প্রশ্ন করেছি যে কোন সোশ্যাল ইস্যুসগুলোকে ভিক্টোরিয়ান পিরিয়ডের পোয়েট্রির মধ্যে বা রাইটিংয়ের মধ্যে তুলে ধরা হয়েছে, এরকম কিছু একটা পড়েছিলাম। তো সেই একই বিষয় যে সামাজিক যে ইস্যুসগুলো, মানে পোয়েট্রি বলো আর নভেল বলো, সেই সামাজিক ইস্যুসগুলোই হচ্ছে মেন বিষয়, সেইগুলোই কিন্তু পোয়েট্রির মাধ্যমে কখনো নভেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কী কী সেই সামাজিক ইস্যুগুলো? পভার্টি, ইন্ডাস্ট্রিয়াল অপারেশন, জেন্ডার ইনইকুয়ালিটি, ক্লাস মোবিলিটি, ক্রাইম অ্যান্ড করাপশান ইন ইনস্টিটিউশনস। ওকে, এইগুলো কিন্তু মেন ইম্পর্টেন্ট ইস্যুস বা আমরা বলতে পারি ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক বলতে পারি সেই সময়কার। নেক্সট হচ্ছে চার্লস ডিকেন্স। এই যে চার্লস ডিকেন্স, নভেলিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট প্রমিনেন্ট ফিগার, মোস্ট প্রমিনেন্ট নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। তার লেখা হচ্ছে অলিভার টুইস্ট, এগুলোর নাম সবাই জানো। ডেভিড কপারফিল্ড, আমরা বলতে পারি একটু মানে টাফ টাইপের। গ্রেট এক্সপেকটেশনস, আ টেল অফ টু সিটিস, সব নামগুলোই ইম্পর্টেন্ট, এবং পারলে সবগুলোই মনে রাখতে পারো, বা এখান থেকে তিনটে তো মনে রাখতেই হবে। অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশনস, খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে ডেভিড কপারফিল্ড হয়তো তোমাদের অনেকের পড়া আছে, বাকিগুলো পড়া আছে কিনা আমার জানা নেই। যাই হোক, তো এখানে ডিকেন্স সম্পর্কে এই নভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট ডিকেন্সের। তো এখানে বলছে কন্ট্রিবিউশন অফ ডিকেন্স টু দ্য ভিক্টোরিয়ান নভেল। ভিক্টোরিয়ান এই নভেলের ক্ষেত্রে ডিকেন্সের কন্ট্রিবিউশন কি? এর কন্ট্রিবিউশন বা অবদান অনেক। হি এক্সপোজড সোশ্যাল ইনজাস্টিসকে এক্সপোজ করেছে, সোশ্যাল এভিলসকে এক্সপোজ করেছে, ঠিক আছে। ক্রিয়েটেড মেমোরেবল ক্যারেক্টার, ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার সে তৈরি করেছে, এবং তার লেখার মাধ্যমে তিনি ইউজ করেছেন হিউমার অ্যান্ড প্যাথোস, ড্রিম চিলড্রেন, মনে পড়ছে? তো যাই হোক, তার লেখার মধ্যেও হিউমার অ্যান্ড প্যাথোস ছিল। অ্যান্ড শেপ দ্য ইংলিশ সোশ্যাল নভেল, এবং ইংলিশ সোশ্যাল নভেলের একরকম রূপ দিয়েছেন কে? এই চার্লস ডিকেন্স। খুবই ইম্পর্টেন্ট, সেজন্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা স্টার মার্ক দিয়ে রাখলাম। হাউ ডাজ ডিকেন্স পোর্ট্রে সোশ্যাল ইনজাস্টিস? সোশ্যাল যে ইনজাস্টিসগুলো হতো সেগুলো ডিকেন্স কীভাবে পোর্ট্রে করেছে? তার লেখার মাধ্যমে। তো হি শোজ দ্য স্ট্রাগলস অফ পুয়ার, সে পুয়ারদের স্ট্রাগল তুলে ধরেছে। হার্শ ফ্যাক্টরিজ, এই জিনিসগুলো তুলে ধরেছে। অরফান অ্যাবিউজেস অ্যান্ড লিগাল করাপশন উইথ ইমোশনাল পাওয়ার। তো করাপশান, মেনলি পভার্টি, এই বিষয়গুলো, এই যে অরফান অ্যাবিউজ, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। সোশ্যাল ইনজাস্টিস, সেজন্য কিন্তু মানে অ্যাকচুয়ালি তার লেখার মাধ্যমে তিনি এই যে সোশ্যাল ইস্যুসগুলো তুলে ধরেছেন। তারপরে বলছে ডিসকাস ডিকেন্স ইউজ অফ হিউমার অ্যান্ড ক্যারিকেচার। ডিসকাস ডিকেন্স ইউজ অফ হিউমার অ্যান্ড ক্যারিকেচার। তো ক্যারিকেচার মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ বিদ্রুপ, এইগুলো। তো বলছে ডিসকাস ডিকেন্স ইউজ অফ হিউমার অ্যান্ড ক্যারিকেচার। ডিকেন্স কীভাবে এই হিউমার অ্যান্ড ক্যারিকেচার ইউজ করেছে সেটা আলোচনা করতে বলছে। হিজ ভিভিড ক্যারেক্টার্স, এক্সাজারেশন, উইটি ডায়লগস, তিনি উইটি ডায়লগসের মাধ্যমে এইগুলো তুলে ধরেছেন। অতিরঞ্জিত করার মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেছেন। অ্যান্ড কমিক সেন্স ব্যালেন্স দ্য সিরিয়াস সোশ্যাল থিমস। তো
তো ডিকেন্স সম্পর্কে এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে, ভালো ইম্পর্টেন্ট জায়গা আছে, মনে রাখতে হবে। তারপরে আমরা যার সম্পর্কে দেখব জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়ট সম্পর্কে, তিনিও ভালো ভালো নভেল লিখেছেন এই পিরিয়ডে। তো জর্জ ইলিয়ট তিনি কিন্তু একজন মহিলা কিন্তু, ঠিক আছে, ফিমেল ফিমেল ফিমেল, মেল নয়, তিনি একজন ফিমেল কিন্তু, হ্যাঁ, জর্জ ইলিয়ট। তো জর্জ ইলিয়টের লেখা হচ্ছে মিডল মার্চ, দ্য মিল অন দ্য ফ্লোজ, অ্যাডাম বেড। এই অ্যাডাম বেডটা আর মিডল মার্চটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই কিন্তু মনে রেখো, হ্যাঁ। অ্যাডাম বেড, মিডল মার্চ, দ্য মিল অন দ্য ফ্লোজ, সাইলাস মার্নার। এই চারটে, তো চারটের মধ্যে মনে রাখতে পারলে ভালো, না হলে অবশ্যই এই দুটো অবশ্যই কিন্তু মনে রাখবে। তো হোয়াই ইজ জর্জ ইলিয়ট এ সাইকোলজিক্যাল নোবেলিস্ট? তাকে বলা হয় সাইকোলজিক্যাল নোবেলিস্ট কেন? হি এক্সপ্লোরস ক্যারেক্টার্স ইনার থট। সে একটা ক্যারেক্টারের ভিতরিন, আভ্যন্তরীণ যেসব চিন্তা ভাবনা, থটসগুলো, তার ভিতরের ইনার থটসগুলো সে তুলে ধরেছে তার নোভেলের মাধ্যমে, ঠিক আছে। তারপরে তার ভিতরের মোরাল স্ট্রাগলটা, এটা করবো না করবো না, করলে ঠিক হবে, না করলে, এই যে স্ট্রাগল, সেটা কিন্তু সে তুলে ধরেছে। মোটিভস অ্যান্ড ইমোশনাল কমপ্লেক্সিটিস উইথ ডেপথ, এবং ইমোশনাল কমপ্লেক্সিটিস, সেই জিনিসটা কিন্তু তুলে ধরেছে কে না, জর্জ ইলিয়ট তার নভেলের মধ্যে দিয়ে, সেই জন্য তাকে বলা হয় সাইকোলজিক্যাল নভেলিস্ট। হোয়াট ইজ ইলিয়ট কনসেপ্ট অফ রিয়ালিজম? রিয়ালিজম সম্পর্কে ইলিয়টের কনসেপ্টটা কি, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, শি বিলিভড ইন ট্রুথফুল রিপ্রেজেন্টেশন অফ লাইফ। সে বিশ্বাস করতো যে রিপ্রেজেন্টেশন অফ লাইফটি যেন ট্রুথফুল হয়, ঠিক আছে, সেটাই অ্যাকচুয়ালি রিয়েলিজম মানে কি, ট্রুথফুল হতে হবে। শি বিলিভড ইন ট্রুথফুল রিপ্রেজেন্টেশন অফ লাইফ, অর্ডিনারি পিপল, মোরাল চয়েসেস অ্যান্ড সোশ্যাল প্রেশার্স। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য মোরাল ডাইমেনশন ইন ইলিয়টস নভেল। Discuss the moral dimension in Eliot's novel. Her works stress responsibility. তার লেখাগুলো কিসের উপর জোর দিয়েছে না, রেসপন্সিবিলিটি, কনজিকুয়েন্সেস অফ অ্যাকশনস, ঠিক আছে, সিম্প্যাথি অ্যান্ড এথিক্যাল চয়েস, এই জিনিসগুলোর উপরে কিন্তু তার লেখাটা বেশি জোর দিয়েছে। তো এখানে যদি মোরাল ডাইমেনশনস বলে ইলিয়টসের নভেলের জন্য, সেখানে কিন্তু তোমাকে এই জিনিসগুলো বলতে হবে, রেসপন্সিবিলিটি, কনসিকুয়েন্সেস অফ অ্যাকশনস, সিম্প্যাথি অ্যান্ড এথিক্যাল চয়েস। ক্লিয়ার? নেক্সট দেখো থমাস হার্ডি। থমাস হার্ডির নামটাও আমরা অবশ্যই ভুলে যাই কী করে। থমাস হার্ডি কিন্তু নভেলও লিখেছে, পোয়েট্রিও লিখেছে, যেমন এই যে দ্য ডাকলিং থ্রাশ, সেটা হচ্ছে কিন্তু পোয়েট্রি, ঠিক আছে। নভেল হার্ডির আর থমাস হার্ডি এটা কিন্তু পোয়েট্রি, আমরা পড়েছি আমাদের 9-10 সিলেবাসে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, টেস অফ দ্য ডি আরভারভাইলস, ঠিক আছে। জুড দ্য অবস্কিওর, খুব ইম্পর্টেন্ট, এই লেখাগুলো ইম্পর্টেন্ট। জুড দ্য অবস্কিওর, দ্য ডার্কলিং থ্রাশ অ্যান্ড টেস অফ দ্য ডি আরভারভাইলস। তারপরে বলছে হোয়াই ইজ হার্ডি কল্ড এ নোবেলিস্ট অফ পেসিমিজম। দেখো একে বলা হচ্ছে নোবেলিস্ট অফ পেসিমিজম। আর একটা আমরা বলেছি পোয়েট্রি অফ অপটিমিজম, কাকে বলেছি? পোয়েট্রি অফ অপটিমিজম যদি তোমাকে বলে তাহলে কী হবে? রবার্ট ব্রাউনিং, ঠিক আছে, ব্রাউনিং হবে কিন্তু পোয়েট্রি অফ অপটিমিজম। কিন্তু বলা হয় যদি নোবেলিস্ট অফ পেসিমিজম, পোয়েট অফ অপটিমিজম ছিল ব্রাউনিং, আর নভেলিস্ট অফ পেসিমিজম তখন কিন্তু হবে থমাস হার্ডি। কেন বলা হচ্ছে? বিকজ হিজ নোবেলস প্রেজেন্ট লাইফ রুলড বাই ফেট। সে জীবনটাকে এমনভাবে দেখিয়েছে, ফেটটাকে সে ভীষণ গুরুত্ব দিয়েছে। ক্লিয়ার? বিকজ হিজ নোবেলস প্রেজেন্ট লাইফ রুলড বাই ফেট, তার নোভেলের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন যে লাইফের বর্ণনা দিয়েছেন, সেই লাইফটা কার দ্বারা পরিচালিত হয় না, ফেটের দ্বারা। Fate, chance and indifferent nature often লিডিং টু ট্রাজিক আউটকামস, যার ফলে কি হয় মাঝে মধ্যে ট্রাজিক আউটকাম, মানে আউটকামটা অনেক সময় ট্রাজিক দিকে চলে যায়। সেই জন্য হার্ডিকে বলা হয় নভেলিস্ট অফ পেসিমিজম, কারণ তার নভেলের মধ্যে দিয়ে যে ক্যারেক্টারগুলো তিনি দেখাবেন, বিকজ হিজ নভেল রিপ্রেজেন্ট লাইফ রুল বাই ফেট, ঠিক আছে, চান্স অ্যান্ড ইন্ডিফারেন্ট নেচার, উদাসীন নেচারের একটা বর্ণনা তার নভেলের মধ্যে দিয়ে থাকবে, ঠিক আছে। সেই জন্য তাকে বলা হয় অ্যাকচুয়ালি কি, পেসিমিজম। অফেন লিডিং টু ট্রাজিক আউটকামস, এবং সেই ক্যারেক্টারগুলো কি শেষে আউটকামটা কেমন হয়, অনেক সময় ট্রাজিক হয়ে থাকে, সেই জন্য একে বলা হয় নভেলিস্ট অফ পেসিমিজম। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য রোল অফ ফেট ইন হার্ডিস নভেল। হার্ডিস নভেলে ফেটের রোলটা কি?
ফেট অ্যাক্টস অ্যাজ এ পাওয়ারফুল সামটাইমস ক্রুয়েল ফোর্স, একটা ফোর্স হিসেবে কাজ করে ফেট। কোনো সময় সেটা পাওয়ারফুল হতে পারে, কোনো সময় ক্রুয়েল হতে পারে, দ্যাট ডমিনেটস হিউম্যান লাইফ, যেটা হিউম্যান লাইফটাকে ডমিনেট করে, অ্যান্ড ফ্রাস্ট্রেটস দেয়ার হোপস, এবং মাঝে মধ্যে তাদের হোপটাকে, মানুষের হোপটাকে ফ্রাস্ট্রেট করে দেয়। এটাকে বলা হয় মানে ফেট এইভাবে হার্ডির নভেলের মধ্যে দিয়ে, মানে ফেট এইভাবে রোল প্লে করে হার্ডির নভেলে, ঠিক আছে। তো ফেটটা কী রোল প্লে করে, কখনো পাওয়ারফুল এবং কখনো ক্রুয়েল ফোর্স হিসেবে কাজ করে, মাঝে মধ্যে সেটা কী করে, ডমিনেট করে হিউম্যান লাইফসকে, অ্যান্ড যার ফলে অনেক সময় কী হয়, ফ্রাস্ট্রেট দেয়ার হোপস, তাদের হোপস বা আশাটাতে অনেক সময় ফ্রাস্ট্রেটস করে দেয় কে, এই ফেট। ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ ওয়েসেক্স ইন হার্ডিস রাইটিংস। তো হার্ডির অনেক লেখাতে এই ওয়েসেক্স কথাটা আমরা পাই, এটা কিছুই না, এটা হচ্ছে একটা কী বলতো, এটা সেমি ফিকশনাল একটা রিজিয়ন আমরা বলতে পারি, যেখানে তার অনেকগুলো নোভেল বা পোয়েমস, মানে সেটিংটা হচ্ছে সেখানে। যেমন আমরা মালগুড়ি পেয়েছি আর কে নারায়ণের ক্ষেত্রে, তেমনই হচ্ছে ওয়েসেক্স হচ্ছে একটা সেমি ফিকশনাল রিজিয়ন, যেটা থমাস হার্ডি ফার্স্ট ইউজ করে। হার্ডি ফার্স্ট ইউজ দ্য টার্ম ইন চ্যাপ্টার 15 অফ ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ঠিক আছে। সেখানে তিনি প্রথম চ্যাপ্টার 50-তে কিন্তু ওয়েসেক্স কথাটা ইউজ করেছেন। এটা একটা সেমি ফিকশনাল রিজিয়ন আমরা বলতে পারি, যেখানে সে তার লেখাগুলো সেট করেছে। ক্লিয়ার। তো বলছে ইম্পর্টেন্স অফ ওয়েসেক্স ইন হার্ডিস রাইটিং। ওয়েসেক্স ইজ এ সিম্বলিক ল্যান্ডস্কেপ, এই যে এখানে বলছে একটা সিম্বলিক ল্যান্ডস্কেপ রিপ্রেজেন্টেটিং রুরাল ইংল্যান্ড, যেটা অ্যাকচুয়ালি রুরাল ইংল্যান্ডের কোনো একটা জায়গাকে রিপ্রেজেন্ট করে। শেপিং ক্যারেক্টার্স লাইভস অ্যান্ড রিফ্লেক্টিং হার্ডিস থিমস। তো এটাই যেটা বললাম, যে এটা হচ্ছে একটা সেমি রিজিওনাল প্লেস আমরা বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে, এবং তার বেশিরভাগ রাইটিংগুলো যেখানে সেট করা হয়েছে, যেমন নোভেল বা পোয়েট্রি বলো। তো থমাস হার্ডি কিন্তু ওয়েসেক্স কথাটি প্রথম ইউজ করেছিলেন চ্যাপ্টার 15-এ, ঠিক আছে। 50 মানে 50, 15 নয় 50। নেক্সট হচ্ছে হোয়াট ইজ প্রি র্যাফেলাইট পোয়েট্রি। প্রি র্যাফেলাইট পোয়েট্রিটা কি, এটা একটা এক রকমের আমরা বলতে পারি, প্রি র্যাফেলাইট এটা এক রকমের মুভমেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে, যেটা মোটামুটি টাইম পিরিয়ডটা হচ্ছে 1848। 1848-এ মোটামুটি এই সময় লঞ্চ হয়েছিল এই মুভমেন্ট লঞ্চ ইন 1848 বাই কার দ্বারা বলো তো, দান্তে গ্যাব্রিয়েল রসিটি, নাম শুনেছো নিশ্চয়ই। এই যে এখানে বলাই আছে, রসিটির পুরো নাম হচ্ছে দান্তে গ্যাব্রিয়েল রসিটি, সঙ্গে আরও কয়েকজন ছিল, যাদের আমরা বলতে পারি উইলিয়াম হলম্যান হান্ট, ঠিক আছে। তো এদের দ্বারা কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল, যেটা 1848-কে সেটাকেই বলা হয় প্রি র্যাফেলাইট পোয়েট্রি মুভমেন্ট, এবং সেটা মেনলি লিড করেছিল এই যে রসিটি, যার আসল নাম হচ্ছে দান্তে গ্যাব্রিয়েল রসিটি। তো এখানে বলছে হোয়াট ইজ প্রি র্যাফেলাইট পোয়েট্রি। তো a movement led by Rossetti that returned to medieval simplicity, rich imagery, sensuality, and detailed mobilism. ক্লিয়ার। অ্যাকচুয়ালি এই প্রি র্যাফেলাইট এই মুভমেন্টে যেসব পোয়েটরা ছিলেন, তারা যে অ্যাকচুয়ালি লেখাগুলো লিখতেন কিসের বিরুদ্ধে, না ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এদের বিরুদ্ধে তারা লিখতেন ভিক্টোরিয়ান পিরিয়ডে। ক্লিয়ার। নেক্সট বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি র্যাফেলাইট লিটারেচার। প্রি র্যাফেলাইট লিটারেচার ক্যারেক্টারিস্টিক বা ফিচার্সগুলি কী কী, নাকি ভিভিড কালার, তাদের সেই পোয়েট্রির মধ্যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে, লেখার ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে ভিভিড কালার্স, মেডিয়েভাল থিম, সেখানে মেডিয়েভাল থিম থাকবে, ইন্টেন্স ইমোশন থাকবে। দেখো এই ইন্টেন্স ইমোশন মানে যেটা আমরা বলতে পারি ওই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ঠিক উল্টো, কি এরা কিন্তু তার বিরুদ্ধেই কিন্তু মানে এই মুভমেন্টটা শুরু করে। সুতরাং এরা যার বিরুদ্ধে মুভমেন্ট করছে, তাহলে তার ঠিক উল্টোটা লিখবে। তো এটার যেহেতু মুভমেন্টটা শুরু করেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য, কিন্তু তাদের লেখার মধ্যে সেজন্য কিন্তু এই যে ইমোশন বিষয়টা কিন্তু থাকবে। ওকে, আর্টিস্টিক পারফেকশন অ্যান্ড সেন্সুয়াস ইমেজারি, এই জিনিসগুলো কিন্তু সেই সময় তাদের লেখার মধ্যে ছিল। ক্লিয়ার। ভিভিড কালার, মেডিয়েভাল থিমস, ইন্টেন্স ইমোশনস, আর্টিস্টিক পারফেকশন অ্যান্ড সেন্সুয়াস ইমেজারি। আমি একটু তাড়াতাড়ি করছি, এখনও অনেকগুলো প্রশ্ন আছে। আজকে ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে গেছে, আশা করি বুঝতেই পারছো, তো তোমাদের শেষ তো করতে হবে। তো এখানে বলছে রোল অফ উমেন রাইটার্স ইন ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের রোল অফ উমেন রাইটারদের রোলটা কেমন ছিল? দে এক্সপ্যান্ডেড ফিকশনস উইথ সাইকোলজিক্যাল ডেপথ। They expanded fiction
উইথ সাইকোলজিক্যাল ডেপথ, ডোমেস্টিক রিয়ালিজম অ্যান্ড থিমস অফ ফিমেল ইন্ডিপেন্ডেন্স। এই সময়কার যারা ওমেন রাইটার ছিল তারা কিন্তু এই যে মানে এই যে ফিমেল ইন্ডিপেন্ডেন্স, তারপরে হচ্ছে মানে মেয়েদের যে অধিকার, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের অগ্রাধিকার, এই বিষয়ে কিন্তু তারা বেশ লেখালেখি করেছে। তাদের মধ্যে আমরা পাবো ব্রন্টেস, মানে এখানে ব্রন্টে সিস্টের কথা বলা হচ্ছে, অ্যান্ড গাস্কেল। ক্লিয়ার? এদেরও লেখা, ইম্পর্টেন্ট লেখা সম্পর্কে আমরা আলোচনা করবো, নেক্সট স্লাইডে আছে সেখানে বলবো। তো এখানে হচ্ছে রোল অফ ওমেন রাইটার। এদের ভিক্টোরিয়ানে যে তাদের ওমেন রাইটারগুলো ছিল তাদের রোলটা কেমন ছিল, তারা হচ্ছে কি এক্সপ্যান্ডেড ফিকশন উইথ সাইকোলজিক্যাল ডেপথ, তারা ফিকশনটাকে এক্সপ্যান্ড করেছিল সাইকোলজিক্যাল ডেপথ। তাদের মধ্যে কিন্তু যে এই যে গ্রোথটা, সাইকোলজিক্যাল গ্রোথটা কিন্তু তাদের নভেলের মধ্যে বা তাদের ফিকশনের মধ্যে ছিল আর কি। ক্লিয়ার? তারপরে হচ্ছে ডোমেস্টিক রিয়ালিজম, এই বিষয়টা ছিল, অ্যান্ড থিমস অফ ফিমেল ইন্ডিপেন্ডেন্স। নেক্সট হচ্ছে ডিসকাস কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন ভিক্টোরিয়ান লিটারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজমের বলতে বিষয়টা কী অ্যাকচুয়ালি। তো রাইটার বোর্ড সেলিব্রেটেড অ্যান্ড কোয়েশ্চেন্ড এম্পায়ার, সাম জাস্টিফাইড ব্রিটিশ রুল। অ্যাকচুয়ালি কলোনিয়ালিজম মানে কি ঔপনিবেশিকবাদ আমরা জানি, এবং ইম্পেরিয়ালিজম মানে আমরা বলতে পারি সেই মানে সাম্রাজ্যবাদ যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? আর এটা হচ্ছে ঔপনিবেশিক মানে সেই ঔপনিবেশিক জিনিসটা যেটা। তো এখানে বলছে ডিসকাস কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, দুটো জিনিসটা অ্যাকচুয়ালি কী বা কী মানে রোল প্লে করেছিল ভিক্টোরিয়ান লিটারেচারের ক্ষেত্রে। তো রাইটার্স বোথ সেলিব্রেটেড, রাইটার্সরা কী করেছে, কলোনিয়ালিজমটাকেও সেলিব্রেট করেছে, আবার ইম্পেরিয়ালিজমটাকেও কিন্তু তারা সেলিব্রেট করেছে। আবার সঙ্গে সঙ্গে তারা কোশ্চেনও করেছে, মানে তারা এটাকে অ্যাকসেপ্টও করেছে, আবার এর প্রতি তারা কোশ্চেনও কিন্তু তুলেছিল সেই সময়কার রাইটাররা। সাম জাস্টিফাইড ব্রিটিশ রুল, আবার কিছু কিছু জন সেই সময়কার কিছু কিছু জন ব্রিটিশ রুলটাকে জাস্টিফাই করেছিল। আদার্স এক্সপোজড ইটস মোরাল কন্ট্রাডিকশনস, এবং তাদের মধ্যে আবার কিছু জন কী করেছিল, এক্সপোজ করেছিল ইটস মোরাল কন্ট্রাডিকশন। নেক্সট হচ্ছে হাউ ডিড ভিক্টোরিয়ান রাইটার্স রেসপন্ড টু সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। ভিক্টোরিয়ান রাইটার্সরা সায়েন্স এবং রিলিজিয়ানের প্রতি কেমন রেসপন্স করেছিল। দে অ্যাটেম্পটেড টু ব্যালেন্স সায়েন্টিফিক ডিসকভারিজ উইথ স্পিরিচুয়াল লাইফ। এখানে আবার সেই ব্যালেন্সের বিষয়টা তারা চেষ্টা করেছিল একটা ব্যালেন্স করে চলার জন্য, কিসের সঙ্গে না, সায়েন্টিফিক ডিসকভারির সঙ্গে স্পিরিচুয়াল লাইফের একটা যেন ব্যালেন্স তৈরি হয়, সেইভাবেই তারা সেরকম চেষ্টা করেছিল। অফেন এক্সপ্রেসিং ডাউট, রিফ্লেকশন অ্যান্ড রিকনসিলিয়েশন, মাঝে মধ্যে যদিও তারা কী করতো, এক্সপ্রেস করতো, ডাউট এক্সপ্রেস করতো, রিফ্লেকশন অ্যান্ড রিকনসিলিয়েশন মানে, বা আমরা যেটাকে বলি রিকনসিলিয়েশন মানে যেটাকে বলা হয় পুনরায় মিটমাট বা পুনরায় মিলন, যেটাকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে মেজর ওমেন রাইটার্স অ্যান্ড আদার্স। ওমেন রাইটার এই সময় এই যে ব্রন্টে সিস্টার খুবই ইম্পর্টেন্ট, যেমনটা আমরা বলছিলাম ইম্পর্টেন্স অফ ব্রন্টে সিস্টার্স। এই ব্রন্টে সিস্টার্স মানে দুজনের নাম আমরা এখানে পাবো, একটা হচ্ছে এমিলি ব্রন্টি আর একটা হচ্ছে শার্লটে ব্রন্টে। তো এখানে বলছি ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টে সিস্টার্স। একটুখানি ওয়েট করো, একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। ঠিক আছে, চলো এটাই আমাদের লাস্ট স্লাইড। এখানে বলছে মেজর ওমেন রাইটার্স অফ আদার্স, ইম্পর্টেন্স অফ ব্রন্টি সিস্টার্স। দে ইন্ট্রোডিউসড ইমোশনাল ইন্টেন্সিটি, স্ট্রং হিরোইনস। তারা তাদের লেখার মাধ্যমে কিসের ইন্ট্রোডিউস করেছিল, কিসের মানে চালু করেছে, কী চালু করে, ইমোশনাল ইন্টেন্সিটি তাদের লেখার মধ্যে, তারা ইমোশনাল ইন্টেন্সিটি এই যে বিষয়টা তারা তুলে ধরেছিল বা তারা তাদের লেখার মাধ্যমে এটাকে অ্যাড করেছিল। তারপরে তাদের লেখার মাধ্যমে স্ট্রং হিরোইনের একটা পরিচয় ঘটিয়েছে, ঠিক আছে, অ্যান্ড সাইকোলজিক্যাল ডেপথ বিষয়টা তারা এনেছে তাদের লেখনীতে, অ্যান্ড ইনোভেটিভ ন্যারেটিভ টেকনিক্স ইনটু দ্য ভিক্টোরিয়ান নভেল। এবং ভিক্টোরিয়ান নোভেলের মধ্যে ইনোভেটিভ ন্যারেটিভ টেকনিকের কিন্তু প্রচলন তারা নিয়ে এসেছিল কারা, এই ব্রন্টে সিস্টার্স। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ইউনিক অ্যাবাউট এমিলি ব্রন্টের স্টাইল ইন ওথারিং হাইটস। তো এই যে এমিলি ব্রন্টি তার একটা তার হচ্ছে একটা লেখা হচ্ছে ওথারিং হাইটস।
এবং এটা একটা নভেল কিন্তু, হ্যাঁ, উদারিং হাইটস এটা একটা নভেল, যেটা হচ্ছে লেখা এমিলি ব্রন্টের। তো এটা ইউনিক কেন? ইটস গথিক অ্যাটমসফিয়ার। দেখো এর যে অ্যাটমসফিয়ারটা সেটা হচ্ছে গথিক। গথিক নভেল তোমরা পড়েছো, যার গথিক বিষয়টা হচ্ছে যার মোটামুটি থিম হয়ে থাকে কেমন বলতো, ব্লাড শেড, ওকে, মানে সেই সুপার ন্যাচারালিজম, তারপরে হচ্ছে মার্ডার, এরকম বিষয়গুলো আমরা পড়েছি। গথিক নভেল তোমরা পড়েছো, যেটা জার্মান একটা নাম। তো এনার যে এই যে এমিলি ব্রন্টির স্টাইলটা, ওদারিং হাইটসের স্টাইলটা, লেখার স্টাইলটা, তার মধ্যে একটা গথিক অ্যাটমসফিয়ার আছে, প্যাশনেট ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে সেই ক্যারেক্টারগুলো খুব প্যাশনেট অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার, এবং সেই নভেলের স্ট্রাকচারটা কমপ্লেক্স। অ্যান্ড এক্সপ্লোরেশন অফ ডিস্ট্রাকটিভ লাভ মেক ইট ইউনিক, এবং একটা সেখানে ডিস্ট্রাকটিভ লাভের একটা এক্সপ্লোরেশনের ব্যাপার আছে এই নভেলের মধ্যে। ক্লিয়ার? তো এই জন্যই কিন্তু এটা ইউনিক, কারণ এর মধ্যে ইউনিকনেসটা কোথার থেকে আসছে, এই যে গথিক অ্যাটমসফিয়ার, যেমনটা বললাম, একটা ব্লাডশেড ব্যাপার থাকবে, একটা সুপার ন্যাচারাল ব্যাপার থাকবে, হরর একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? তারপরে ক্যারেক্টারগুলো হচ্ছে, এখানকার ক্যারেক্টারগুলো মানে এনার লেখার মধ্যে ক্যারেক্টারগুলোর প্যাশনেট ক্যারেক্টার, খুব প্যাশনেট হবে, কমপ্লেক্স স্ট্রাকচার থাকবে লেখার মধ্যে, অ্যান্ড এক্সপ্লোরেশন অফ ডিস্ট্রাকটিভ লাভ ইট মেক ইট ইউনিক, এবং এই জিনিসগুলোকেই তারা এই নভেলটাকে ইউনিক বানিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে হাউ ডাজ শার্লট ব্রন্টি পোর্ট্রে ওমেন স্ট্রাগল ইন জেন আয়ার। আর একজন, এই যে ব্রন্টি সিস্টারের মধ্যে আরেকজন হচ্ছে শার্লট ব্রন্টি, এবং তার ইম্পর্ট্যান্ট একটা নোবেল হচ্ছে জেন আয়ার, এবং এই জেন আয়ারে কিন্তু তিনি মেয়েদের ডিগনিটি নিয়ে, মেয়েদের ইকুয়ালিটি নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন বারবার। তাই এখানে বলছে হাউ ডাজ শার্লট ব্রন্টি পোর্ট্রে উমেন স্ট্রাগল, তিনি উমেন স্ট্রাগলটাকে কীভাবে পোর্ট্রে করেছেন এই লেখার মধ্যে, থ্রু জেন্স ফাইট ফর ডিগনিটি, এই যে সে ফাইট করেছে কিসের জন্য, ডিগনিটির জন্য ফাইট করেছে, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইকুয়ালিটি, হাইলাইটিং ভিক্টোরিয়ান জেন্ডার রেস্ট্রিকশনস, এবং সেই যে ভিক্টোরিয়ান জেন্ডার ইনইকুয়ালিটির মধ্যে থেকে সে মেয়েদের স্ট্রাগলটাকে তুলে ধরেছে, তাদের ইকুয়ালিটির বিষয়টাকে কিন্তু তুলে ধরেছে জেন আয়ার এই নভেলে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হাউ ডিড অস্কার ওয়াইল্ড চ্যালেঞ্জ ভিক্টোরিয়ান নর্ম, সেটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। তো অস্কার ওয়াইল্ডের নামটাও অবশ্যই একটু মনে রাখতে হবে এই ক্ষেত্রে, কারণ অস্কার ওয়াইল্ড এই পিরিয়ডের ইম্পর্টেন্ট, এবং অস্কার ওয়াইল্ডে তোমরা জানো, পড়েছো দ্য সেলফিশ জায়েন্ট, নামগুলো একটু মনে রাখবে, দ্য সেলফিশ জায়েন্ট। তারপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট লেখা আছে, গল্প বা টেলস আমরা বলতে পারি, যেটা হচ্ছে দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, অস্কার ওয়াইল্ডের লেখা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে এ উম্যান অফ নো ইম্পর্টেন্স, এটাও মনে রাখতে পারো, এটা একটা প্লে। যাই হোক, তুমি বিশেষ করে ওই যে দুটো বললাম, সেলফিশ জায়েন্ট অ্যান্ড দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, এটা অবশ্যই মনে রাখবে, এই দুটো মনে রাখলেই এনাফ। তো এখানে কি বলছি, হাউ ডিড অস্কার ওয়াইল্ড চ্যালেঞ্জ ভিক্টোরিয়ান নর্মস থ্রু উইট, স্যাটায়ার অ্যান্ড অ্যাস্থেটিক ফিলোসফি, হি এক্সপোজড হিপোক্রিসি, সে সেই সময়কার হিপোক্রিসিগুলোকে তুলে ধরেছে তার লেখাতে কীভাবে, এইগুলো ইউজ করে, এই যে ওয়েট ইউজ করে, স্যাটায়ার ইউজ করে, ঠিক আছে, ফিলোসফি ইউজ করে, হি এক্সপোজড হিপোক্রিসি, তাই হিপোক্রিসিগুলোকে, সেই সময়কার হিপোক্রিসিগুলোকে তুলে ধরেছেন, অ্যান্ড প্রমোটেড বিউটি, প্লেজার অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এবং তিনি প্রমোট করেছেন বিউটি, সৌন্দর্যতার, আনন্দের, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানে ব্যক্তি স্বাধীনতাকে তিনি প্রমোট করেছেন তার লেখার মধ্য দিয়ে। ক্লিয়ার? তো এই মোটামুটি তোমাকে ভিক্টোরিয়ান পিরিয়ডটা মোটামুটি করিয়ে দিলাম। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো আমি বলে দিয়েছি, অতটাও ইম্পর্টেন্ট নয়, চাইলে ওগুলো একটু বাদ দিতে পারো, নাহলে অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে, বাকিগুলো তোমাকে করতে হবে। ক্লিয়ার? আর তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম জয়েন করবে, টেলিগ্রাম এই ভিডিওর ডেসক্রিপশানে আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারে, সেখানে বিভিন্ন রকম আপডেট পাবে, কিছু ইন্টারভিউ রিলেটেড আমরা সেখানে পিডিএফও দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো, ডাউনলোড করে তোমার কাজে আসতে পারে, পড়ে নিতে পারো। আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি এখানে শেষ করছি ভিডিওটা। আজকে যদিও আমার শরীরটা অতটাও ঠিক ভালো না, তবুও তোমাদের ডিম্যান্ড ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডের জন্য, সেজন্য করিয়ে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে? ততক্ষণে বললো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ।